ও, এতক্ষণ আপনারা শুনেন নাই? আচ্ছা, ঠিক আছে, ওকে, আবার বলতেছি। আহ এখানের ক্ষেত্রে যে ম্যাথটা ছিল আমরা জানি হচ্ছে পি প্লাস কিউ। এখন শোনা যাচ্ছে? তখন আমি মিউট করেছিলাম সম্ভবত। আচ্ছা, এখানে হ্যাঁ, পি প্লাস, স্ক্রিনের হ্যাঁ, উপর পি প্লাস, স্ক্রিনের উপর বিসিএস নেস্টের একটা লোগো, মানে বেশ বড় একটা দেখা যাচ্ছে, একটু দেখবেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাই? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, কিন্তু মানে যখন পিডিএফ এ দেখাচ্ছেন এখানে একটা বিসিএস নেস্টের একটা লোগো দেখাচ্ছে, বেশ বড় একটা লোগো। এখন এখন দেখাচ্ছে? জি ভাই, এখন দেখাচ্ছে। মানে এখন ক্লিয়ার আছে কিনা? ওকে। হ্যাঁ, আমার এখানে এখনো দেখা ভাই যাচ্ছে ওইটা আর কি। আপনার যে প্রোফাইলটা আছে না, ওই প্রোফাইলটা শো আপ- করতেছে ইয়ের উপরে। আপনি আমার আমার এটা একটু পিন করে রাখেন তাহলে হবে, মানে আমার এই যে ইয়েটা ছিল এটা একটু পিন করে রাখলেই হবে। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিলাম, একটা মিনিট দাও। শেয়ার স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন শেয়ার আছে এখন তো, আশা করি দেখা যায়। জি ভাই, এখন দেখা যাচ্ছে, লোগোটাও চলে গিয়েছে ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা এখানে আমি যেটা বলছিলাম পি প্লাস ফাইভ ইকুয়াল টু, পি প্লাস কিউ ইকুয়াল টু ফাইভ, আর হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু থ্রি। এটা হচ্ছে আমার 45 বিসিএস এর প্রশ্ন। এখানে আমাদেরকে বের করতে বলছে পি প্লাস কিউ স্কোয়ার মান কত হবে। তো আমরা এটা সূত্র জানি হচ্ছে পি প্লাস কিউ স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ স্কোয়ার। তো এই সূত্র দিয়েই মূলত হচ্ছে আমরা ম্যাথটা করছি আর কি। এটা এখানে দেখাইলাম। আর হচ্ছে এ প্লাস বি 9m, এটা আপনারা 3.1-এ করছেন। এটা বইয়ের নাম দেওয়া আছে আমাদের শ্রেণীতে 3.1-এর অনুশীলনের 4 নাম্বার ম্যাথ এটা। তো এটা হচ্ছে মূলত এই, এটা সাথে ককটেল থেকে আসা, বল ম্যাথ ককটেল। ওইখান থেকে আমরা মূলত এটা ক্লাস ম্যাটেরিয়ালটা তৈরি করছি। আপনারা যদি মনে করেন যে এটাই করবেন তাহলে মোর দ্যান এনাফ, এটা করলে করতে পারেন। দেখেন এখানে অনেক বড় করে দেওয়া আছে। এখানে শর্টকাট নিয়মে আমরা যেটা এক্স মাইনাস ফোর স্কোয়ার 298 এবং হচ্ছে এটা 169, এভাবে করতে পারেন। শর্টকাট নিয়মে করতে পারেন। এটা রিটার্নের জন্য কাজে লাগবে, পিলি এবং রিটার্ন দুইটার জন্যই এই অধ্যায়গুলো আপনাকে করতে হবে। আর এখানে এক্স প্লাস থ্রি মানগুলো তো ইজিলি অ্যাজ ইউজুয়াল। এক্স প্লাস হলে কি হবে, এক্স মাইনাস কি হবে। এখানে একটা শর্টকাট ম্যাথ, এখানে এখানে ক্ষেত্রে আসলে শর্টকাট করে আপনার তেমন কোনো লাভ হবে না, কারণ এখানে ম্যাথ তো 15 নাম্বার। তো 15 নাম্বারের মধ্যে এখান থেকে সর্বোচ্চ আপনার 3 নাম্বার আসবে। বাকিগুলা হচ্ছে আপনাকে এই 3 নাম্বার জন্য। আবার রিটার্নের ক্ষেত্রে আপনাকে এখানে অনেক মার্কস আসবে। এখানে রিটার্নের ক্ষেত্রে তো আপনাকে এই তিনে, এবং রিটার্নের মিনিমাম হচ্ছে 10 বা 15 আসছে এখান থেকে। রিসেন্টলি হয়তো 10 10 করে আসছে, কিন্তু আগে তো আসলে বেশি আসতো। তো এই ম্যাথগুলো আপনারা এখান থেকে মূলত দেখবেন আর কি। যেমন শর্টকাট নিয়ম এখান থেকে পি মাইনাস সাইন থিটা কস থিটা, পি প্লাস কিউ এর মান কত হচ্ছে। এখানে একটা সবচেয়ে তাড়াতাড়ি যেটা বিসিএস এর প্রশ্নই ছিল এটা, যে এখানে মান কত হবে। এখানে আপনার ডিটেলস করে করতে পারেন, শর্ট করে করতে পারেন। এই যে সূত্র দিয়ে পি মাইনাস কিউ স্কোয়ার ফোর কিউ মান দিয়ে এটা ইজিলি করতে পারেন। যদি আপনারা আটকে যান তাহলে তো আমাদের বললাম আমরা আছি এখানে, আমরা হেল্প করবো আপনাকে। আর মান নির্ণয়ের ক্ষেত্রে দেখেন এক্স প্লাস ফাইভ, এখানে মান যেটা আছে এক্স প্লাস ফাইভ এর মান দেওয়া আছে, তাহলে আমরা এটা জানি মিলটাম করলে এক্স প্লাস ওয়ান স্কোয়ার, এটা এক লাইন করে নিই আমরা, এটা লসাগু করছি আর কি। এটা তো আমরা জানি, এখানে এক্স কমন নিয়ে তারপরে 5x, মানে এটা থেকে দেখাইতে হবে। আশা করি পারেন, তারপরে দেখাই দিই আমরা এটা। নর্মাল এক লাইন এখানে বাদ দিয়ে 5। তো এখানে আমরা টান দিই, যারা হচ্ছে নন সায়েন্সের আছে তারাও পারে, এটা নর্মাল জিনিস। এটা এক্স হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ, এখানে এক্স স্কোয়ারটা 1। তো এই পাশে আমাদের কি ছিল, 5 ছিল। এই ফাইভটা এখানে মূলত 5x চলে আসছে আর কি, 5x, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1। তারপর নর্মালি যে কাজ করছে x/6, এখানে এক্স এক্স কাটা, এখানে 1/6 এর অ্যান্সার আসছে আর কি। তারপরে সেম এটার ক্ষেত্রে আমরা জানি। আর ম্যাথের ক্ষেত্রে এটা আসলে ডিটেলস করে দেওয়া আছে, শর্টকাট নিয়মে করলে করতে পারেন বা ডিটেলস করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আর কি। বর্গের ক্ষেত্রেও সেম। নবম দশম শ্রেণীর কত নম্বর অনুশীলনী পদ। আমরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা হচ্ছে এই 3.1 9 10-এর 3.1, 3.2, 3.3 এই পার্টগুলো খুব ভালো করে করবেন। এখান থেকে হচ্ছে আপনাদের রিটেনে কমন আসবে এবং প্রিলিতেও কমন আসবে, দুইটা জায়গায় কমন আসবে। খুব সেম প্রশ্ন, সেম ম্যাথ দেওয়া থাকে, সেম মান। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এখান থেকে দিতে পারো শর্টকাট নিয়ম ম্যাথ 322। আচ্ছা, আমরা এখানে ক্ষেত্রে হচ্ছে এটা 3.1-এর ম্যাথ, সবগুলো 3.1-এর বোর্ড ম্যাথ আপনারা যে বইতে করছেন এটা। আমি আর এগুলো বিস্তারিত দেখাচ্ছি না আর কি। যদি আপনারা আটকে যান আমাকে দেখা, আমাদেরকে বললেই হবে। আর এটাতে হিউজ বড় অধ্যায়। মনে করেন আপনারা যদি আপনি প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটা ছিল হচ্ছে আপনার বীজগাণিতিক সূত্রগুলি বা এর প্রয়োগ। এটা আমরা যদি মনে হয় আজকে 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। একটা একটা ম্যাথ ধরে 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 আপনাদেরকে দেখাতে পারি। জাস্ট আমরা আপনাদেরকে হেডিং গুলো বলে দিতে পারি কোনগুলো ইম্পর্টেন্ট, এই পার্ট গুলো একটু বলে দিতে পারি আপনাদেরকে, যেটা আপনাদের কাজে লাগবে।
আচ্ছা, এখান থেকে আমি স্কুল করে যাচ্ছি। আর এই ম্যাথটা এই টাইপের একটা ম্যাথ আসছিল আমাদের হচ্ছে 43-তে সম্ভবত, 43, হ্যাঁ 43-তে বা 44, এই টাইপের একটা ম্যাথ আসছিল। x+1 মান ছিল কত আর কি এখানে। এই ক্যাটাগরি একটা ম্যাথ আসছিল আমাদের 44-এ বা 43-তে। আর এখানে আরেকটা জিনিস আপনারা একটা কাজ করতে পারেন, এখানে কাজটা হচ্ছে আপনারা এখান থেকে করতে পারেন, বা হচ্ছে আশরাফুল ককটেল, বা হচ্ছে অনেকেই ইয়ে স্যারেরটা করে, বেসিক, নামটা বলে এসেছে মনে আসছে না, খায়রুল খায়রুল স্যারের ম্যাথটা করে। তো এখান থেকেও করতে পারেন, বা খান স্যারের একটা বই আছে, ওইটাও ভালো, দুইটাই ভালো, দুইটা থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে তো বিস্তারিত দেওয়াই আছে, আপনাদের একটু বিস্তারিত ভাবে করবেন, তাহলে আপনাদের রিটার্নেও কাজে লাগবে। আচ্ছা, এখানে এই ম্যাথটা দেখেন একটু, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে এখানে, যে আপনারা দুইভাবে করতে পারেন। দেখেন এখানে a+b+6 হলে a²b²+2 এর মান কত আছে। তো এখানে দুইভাবে করছে, এটা এটা a+b²6 এর মান দিয়ে আমরা জানি এটাকে স্কোয়ার আকারে নিয়ে আসছে। তারপরে টু মানে a² + 2b+b² সূত্র দিয়ে করছে, তারপরে a+b সূত্রে মান দিয়ে 36 বের করে দিছে। ইজিলি এইভাবে করতে পারেন এটা। তারপরে হচ্ছে সূত্রের সাহায্যে প্রমাণ, এটাও সেম 9-10-এর। আমি এটা দেখাচ্ছি না এই জন্য, কারণ 9-10-এ করে আসছেন এগুলো, নর্মাল জিনিস আপনারা এটা করছেন সবাই। জাস্ট এখন হচ্ছে আবার রিপ্র্যাকটিস করুন আর কি। বাসায় প্র্যাকটিস করলে মূলত কমন আসবে, অথবা আপনারা যদি বই থেকে না করেন, এখানে আমাদের যেই ক্লাস লেকচারটা দেওয়া আছে এখান থেকে করলো না। আচ্ছা, এই এই ধরনের একটা ম্যাথ, এটা আপনারা হায়ার ম্যাথও পাবেন। 9-10-এর হায়ার ম্যাথ, এটা এই টাইপ ম্যাথ এখান থেকে তো করবেন, প্লাস হচ্ছে হায়ার ম্যাথের মধ্যে এই ধরনের একটা ম্যাথ আছে, ম্যাথগুলো হায়ার ম্যাথ থেকে করবেন। তাহলে হচ্ছে দুইটাই করা হয়ে যাবে একসাথে, যদিও সেম ক্যাটাগরি। হায়ার ম্যাথে একটু একটা অ্যাডভান্স দেওয়া আছে আর কি, এখানে a+b+c² সূত্র যেগুলো আছে আমরা জানি, a+b+c এর স্কোয়ার সূত্র হচ্ছে a²+b²+c² + 2 * 2ab+bc+c এ। তো এখানে এটার একটা টু আছে। তো আমরা এই যে সূত্রটা a²+b²a²b²+2ab, এখন আপনাকে এটার মান, এই অংশটুকুর মানও বের করতে বলতে পারে, অথবা এইটুকুর মানও বের করতে হতে পারে, বা এইটুকু মান, এটা তিন পার্টে আসে আর কি। তো আপনারা করার সময় হচ্ছে এই অংশটুকু একটা পার্ট, এই অংশটুকু একটা পার্ট, একদম তিন পার্টিতে হায়ার ম্যাথ দেওয়া আছে, শুধু এখানে একটা পার্ট দেওয়া আছে ab+bc+c এর মান দিয়ে এখানে দেওয়া আছে, এই অংশটুকু বের করতে বলছে। তো হায়ার ম্যাথের ক্ষেত্রে এটাও আছে, এই দুই প্যাটার্নেই ম্যাথ দেওয়া আছে এখানে। তারপরে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে, ম্যাথ হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো করতে পারবেন। প্রত্যেকদিন ম্যাথের জন্য 1 ঘন্টা এবং হচ্ছে ট্রান্সলেশনের জন্য 1 ঘন্টা রাখবেন। এনিহাও যদি আপনার ম্যাথে ভালো করতে হয়, কারণ আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন বা ম্যাথে খুবই ভালো আপনি, তাহলে কিন্তু আপনি যদি নিয়মিত প্র্যাকটিস না করেন, তাহলে এখানে আপনি 15-এর মধ্যে আপনাকে এখানে 10 পাইতে আপনার কষ্ট হয়ে যাবে, যদি নিয়মিত প্র্যাকটিস না করেন। আর রিটেনের ক্ষেত্রে তো এটা বাদে দিলাম। রিটেনে দেখা গেছে 45 রিটেনের ম্যাথ কিন্তু অনেক কঠিন প্রশ্ন আসছিল। অনেক যারা ভালো ভালো ম্যাথ, যারা যারা বইটা পড়ে, আমার উপর যদি অনেকগুলো ফ্যান ছিল 45-এ, আহ তারা 30-এর বেশি পায় নাই বা 30-এর বেশি পাবে না, কিন্তু তারা খুব ভালো স্টুডেন্ট। ম্যাথ প্র্যাকটিস করার না কারণে 30-এর বেশি পায়নি। আর যারা লিবারাল স্টুডেন্ট ছিল তারা অলমোস্ট, যারা এখানে 40+ পাবে বা 40, মানে 40+ পাইলে তারা হচ্ছে মোটামুটি বলা যায় যে ভালো মার্কস এখানে ক্যারি করতে পারছে। আর অনেকেই আছে যে ম্যাথে 7 পাইছে, 7, 8। আমার সাথে যারা অনেকে পরীক্ষা দিচ্ছে 45-এ, অনেকেই মানে সবগুলো এত বড় ম্যাথ দিছে, আপনারা শেষে করতে পারে নাই। মানে একটা ম্যাথ শুরু করছে কিন্তু বাড়িতে শেষ করতে পারেনি, অনেক আছে। তো বাসায় এই জন্য বলি, বাসায় ম্যাথ প্র্যাকটিসের বিকল্প নেই, ম্যাথ প্র্যাকটিস করবেন এবং হচ্ছে ট্রান্সলেশন, এই দুইটাই বেশি 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 বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো এই যে এই প্লাস বির মান দেওয়া আছে এখানে, পুরো মানটাই সূত্র আমরা যে একটু আগে যেটা বললাম, এই যে এটার মতো সেম ক্যাটাগরি, এটা এখান থেকে করতে পারেন। তারপরে হচ্ছে এক্স² যেটার মান, আমি নতুন করে দেখাচ্ছি না এগুলো, জাস্ট আপনারা এগুলো করে আসছেন, জাস্ট আমি বলে যাচ্ছি আর কি। তারপর দুটি রাশি বর্গ অন্তর, অন্তর বা বিয়োগ ফল, অন্তর যা আমরা জানি হচ্ছে, অন্তর মানে হচ্ছে বিয়োগ, মান বসে এখানে a+b² a−b² এ বির সূত্র আমরা জানি। তো মান বসে এটা কাজ করছে, এজ ইউজুয়াল নর্মাল এটা। তারপর দুটি রাশি বর্গের অন্তর, মানে দুটি বর্গ, এটাও বর্গ করলে কি হবে আর এটা বর্গ করলে কি হবে, সূত্র জানি হচ্ছে আমরা এবি সূত্র, a+b² / 2 - a−b²/2। এই সূত্র দিয়ে মানগুলো 27 এসে আসছে। আপনারা এখান থেকে প্র্যাকটিস করেন, বা হচ্ছে আপনাদের যে ভাইরাল বেসিক ম্যাথ থাকলে এখান থেকে করতে পারেন, বা খান স্যারের বই থাকলে করতে পারেন, বা যে কোনো বই, বা পাবেল, একটা পাবেল নামে একটা বই আছে, ওর নামটা মনে হয় পাবেল এহতাম না জানি কি XYZ।
ওই নামেও একটা বই আছে, ওইখান থেকেও প্র্যাকটিস করতে পারেন, এক জায়গা থেকে করলে হলো। যে মোট কথা হচ্ছে আপনার বাসায় নিয়মিত প্র্যাকটিস করলে এগুলো ভালো করতে পারবেন। তারপরে এটাও সেম সহজ ম্যাথ, এবির মান নির্ণয় করতে বলছে, 3.2 এর ম্যাথ। মান বসাবেন, মান বসে কাজ করবেন। সূত্রগুলো পারতে হবে, সূত্রগুলো না পারলে কিন্তু এটা পারবেন না। আচ্ছা, এই টাইপ অনেকে অনেক, এই যে লাস্ট একটা ইয়েতে আমি এটা দেখছিলাম যে x⁶ যদি থাকে +1, এটা একটু বাংলাতে যে লাস্ট কোন একটা মেসেজ মানে আমি এটা একটা ইয়ে দেখছিলাম যে পরে দেখছিলাম তারা হচ্ছে এটা বাংলাতে সমস্যা হচ্ছে। আপনারা এটা ডিভাইড করতে পারেন, এখানে এই x⁶ নর্মাল জিনিস, এটা x⁶ আর x⁻³ প্লাস হচ্ছে এই 1/x⁻³ আচ্ছা, হায়ার ম্যাথের জন্য মানে নন সায়েন্সের যারা বা হচ্ছে আর্টস বা কমার্সের যারা আছেন তাদের জন্য হায়ার ম্যাথ খুব কঠিন। হায়ার ম্যাথের যে পার্ট গুলো এগুলো আপনাদের সব করতে হবে না। হায়ার ম্যাথের হচ্ছে জাস্ট দুই একটা স্পেসিফিক টপিক, যেমন হায়ার ম্যাথের 14তম অধ্যায় বিন্যাস সমাবেশ, এটা করলে মোটামুটি আপনার এখানে আহ অন্যান্য কোনো বই ইন্টারের যে হায়ার ম্যাথের যে বিন্যাস সমাবেশ সেগুলো করতে হবে না, জাস্ট 9-10 এর হায়ার ম্যাথের 14তম অধ্যায় বিন্যাস সমাবেশ যেটা আছে ওইটা করলেই হবে। আর হচ্ছে এখান থেকে 2-এর 1, হায়ার ম্যাথের 2-এর 1 আর হচ্ছে 2-এর 2, এই তিনটা অধ্যায় করবেন যারা নন সায়েন্সের আছে। আর এখানে করলে মোটামুটি হচ্ছে তাদের কমন থাকে, এর বাইরে করতে হয় না। আরটা আছে মনে হয় 11তম অধ্যায়, এটা লাগবে না। 11তম অধ্যায়টা আপনার ওই যে 9-10 এর যে 13.1 13.2 ধারা যেটা, আহ ওইটা করলে এনাফ। 11 আর ওইখানে 13 সেম। তো এখানে আপনার যারা নন সায়েন্সের আছেন তারা 11 করার দরকার নেই, তারা 14 আর 2-1 2-2 করবেন। আর যদি আর একটু অ্যাডভান্স করতে চান 3-1 করতে পারেন। সেম ক্যাটাগরির ম্যাথ এখানে, তেমন কোনো মেজর যে চেঞ্জ এটা না, জাস্ট এখানে সূত্রগুলা। আর কি বলছে এখানে, আচ্ছা, এখানে ভালো করতে হলে বললাম তো এই পার্ট গুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন তাইলে হবে। 14, 2.1, 2.2 আর 3.1 যদি পারেন নেন, দরকার নেই। কিন্তু এগুলো করতে হবে, 14, 2-1 2-2 ভালো করে মাস্টারি করবেনই বাসায়, কারণ এখান থেকে হচ্ছে আপনাদের ম্যাথ আসে এই পরীক্ষাগুলোর মধ্যে। আর 11, 13.1, 13.2 যেটা 9-10 এর বই আছে ওইটা করলে এনাফ, এখানে 14 করতে হবে না। এই তিনটাতে ভালো করে করবেন আর কি। আর ওটা রিটার্নের জন্য, পিলির ক্ষেত্রে কাজে লাগবে না। তো পিলির ক্ষেত্রে হচ্ছে আপনারা যেগুলো করতেছেন এগুলো করলে এনাফ, মানে 9-10 এর বই করলে এনাফ। আর এটা বলতেছি আমি লিখিতের জন্য, 14, 2-1 2-2 লিখিতের জন্য করতে পারেন আর কি। আচ্ছা, ও যেটা বলতেছিলাম এই যে নর্মালি একটু এই টাইপটা এই প্যাটার্ন আকারে দেওয়া থাকে, এটা অনেকের সমস্যা হয় আর কি। যেমন এটা a⁶ দিছে, এটাকে ভাঙতে সমস্যা হচ্ছে। আর একটা সবসময় মনে রাখবেন, যদি এটার এর মান যদি এটা যদি প্লাস থাকে এটা করার দরকার নেই, এই যে এত বড় করে করার দরকার নেই। আপনার যদি টাইম যদি কম থাকে ডাইরেক্ট এটা লিখে দিবেন হচ্ছে √6 মাইনাস √6 - √5। এই যে এগুলোর জন্য কোনো নাম্বার কাটবে না, সমস্যা নাই। যদি আপনার যদি সময় কম থাকে এটা দিয়ে ডাইরেক্ট এটা, আর a⁴ এটা ডাইরেক্ট লিখে দিবেন রিটার্নের ক্ষেত্রে। আর পিলির ক্ষেত্রে তো আপনার জানা নেই, এটা প্লাস থাকলে অটোমেটিক মাইনাস হয়ে যাবে। ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট মানে এটা করে ফেলেন 2√5। এই টাইপের একটা ম্যাথ আসছিল এটা, এটা এই সেম এই ম্যাথটাই আসছিল সম্ভবত 44 এ মেবি। তো এই পার্টের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। রিটার্নের ক্ষেত্রে যদি সময় কম থাকে তাহলে হচ্ছে আপনারা এই ডাইরেক্ট এই এই মান দেওয়া আছে 1/= এটা দিয়ে ডাইরেক্ট এটা করে ফেলতে পারেন। এটার জন্য এগুলোর জন্য নাম্বার কাটবে না, সমস্যা নেই। আর হচ্ছে a⁵ সেম, এটার ক্ষেত্রে সেম, এটা কিভাবে ভাঙবেন, এই যে a⁶ এই a² / 2a প্লাস এই যে 2/2a, ওই যে এটা বললাম আর কি, এটার মতো সেম এই ক্যাটাগরির মতো। আবার এটাকে ভাঙতে পারেন, এটাকে ভাঙলে কি আসবে, কিউব আসবে। কিউব প্লাস হচ্ছে 1/x⁻³। তারপর এটা a³ + b³ সূত্র দিয়ে করতে পারেন। আচ্ছা, সেম এটার ক্ষেত্রে সেম 9, এটা বাসায় প্র্যাকটিস। এটা যদি 43 এটা রিটার্নে আসছে, রিটার্নের জন্য ইম্পর্টেন্ট এটা, মানে WR রিটার্ন, রিটার্নের জন্য দেখতে পারেন। এটা হচ্ছে রিটার্নের জন্য সেম 43 আসছিল এটা। আমি লাস্টে হচ্ছে 43 জন করার সময় আমি এটা উত্তর নিতে পারিনি, লাস্ট আমার টাইম ছিল না। উত্তর শুধু আমি এটুকু পর্যন্ত করে দিয়ে এসেছিলাম, যেরকম মনে পড়ে। এই যেখান থেকে যে -44 করবো এটা করতে পারিনি, জাস্ট এটুকু। আমি জানি নাম্বার পাইছি কিনা আমি। আচ্ছা, এখানে অনেকগুলো কথা বললাম। এখানে হচ্ছে 3.1 3.2 করবেন মেইন বইয়ের, এটা হচ্ছে ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যদি আপনারা পারেন এখান থেকে করতে পারেন, বা 3.1 2 যে উদাহরণ যেগুলো ছোট ছোট ম্যাথ আছে 1 2 3 দেখবেন এগুলো হচ্ছে উইদাউট ক্যালকুলেটর ছাড়া করা যায়, এগুলো প্র্যাকটিস করবেন। আর অ্যানালাইসিসের ক্ষেত্রে হচ্ছে বীজগণিত সূত্র বলি, এই যে উৎপাদক ও বিশ্লেষণ, এটাও সেম 3.3 করবেন। 3.3 করলে 3.3 এবং 3.4 9-10 এর 3.4
ওইটা করার পর এখানে সূত্রগুলো দেখতে পারেন, এই যে ফাংশন, বাক্সের উৎপাদক বিশ্লেষণ করা, এখানে লজিক, বা এখানে একটা কাজ করতে পারেন এটা, এবং হচ্ছে 2.2, 2.2 দেখতে পারেন, 9, 10 এর নর্মাল বই, যেটা নবম দশম শ্রেণীর বই, নবম দশম শ্রেণীর হচ্ছে 2.2। এখানে হচ্ছে এই যে ফাংশনের যে মানগুলো আছে, এক উৎপাদক কয়টা, এটা ক্ষেত্রে দেখতে পাবেন 2.2 আর 3.3, 3.4 করলে মোর দেন এনাফ। আর যারা হচ্ছে একটু ফাঁকিবাজ আমার মতো, তারা হচ্ছে শর্টকাটের জন্য হচ্ছে ইয়া দেখতে পারেন আর কি, ওই যে হাইরুল বেসিক ম্যাথ, এখানে সুন্দর করে দেওয়া আছে, ছোটখাটো টেকনিক সাজানো দেওয়া আছে, এখান থেকে দেখেন 3.3 অনুশীলনী 1 এখানে। তো এখানে আমরা জানি এই বি কমন নর্মাল জিনিস এগুলো, এই বি কমন নিলে এখানে এক্স মাইনাস ওয়াই কি হবে, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস বি, তারপরে এটাকে ভাঙছে, ভাঙার পরে এটা আপনারা এগুলো প্র্যাকটিস করলে পারবেন। আমি আর দেখাচ্ছি না, আবারও বলি, যদি আপনারা করার সময় যদি আটকে যান অবশ্যই বলবেন যে ভাই এই লাইনের পরে এই লাইনটা কিভাবে আসছে আমরা বুঝি নাই, আমরা এটা আপনাকে সলভ করার চেষ্টা করবো আর কি। এখানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, x⁶। যদি এখানে দেখেন একটা ম্যাথ করে দেখে, এখানে জাস্ট একটা x³ + 3x² + 3x²। এখানে আপনাদেরকে বলছে উৎপাদক বিশ্লেষণ করার জন্য, তো আমরা জানি এক্স, এখানে 2x + 3x, এটাকে আমরা মিডল টার্ম করলাম, তারপরে হচ্ছে যে 2x, এটাকে বাংলাম 2x + x + 2। তারপরে এখানে আমরা x+2 কমন নিয়ে এখানে x²x+2, এখানে x+2, আর এখানে 1 ছিল 1 + x2, তাহলে এখানে x², এখানে a² + 2, x² + x+1, যে সূত্রটা ইজিলি এটা করতে পারেন। আপনারা বাসায় প্র্যাকটিস করলে পারবেন, এটা একবার ইজি, মানে 3.3 একবার খুবই সহজ। তারপর মিডল ফ্যাক্টর যেটা, এখানে দেখেন এখানে আটটা জিনিস, অনেকে এটা ঝামেলা করে যে এই টাইপ থাকলে আমরা কিভাবে করব, এই 27 বা 18 কিভাবে মিলানো যায় আর কি। দেখেন এখানে 35 দেওয়া আছে, 35 দেওয়া আছে, 27 আর 8 35 হয়ে যায়। আপনারা এই টাকার বা প্যাটার্ন এর করতে পারেন, এগুলো সব রিটার্ন প্রশ্ন, কিন্তু এগুলো সব রিটার্ন 38, 38, 17, 50, 17তম BCS এবং 15তম BCS আসছে। আপনারা হচ্ছে এটা ডাইজেস্ট যদি থাকে ডাইজেস্ট থেকেও দেখতে পারেন। ডাইজেস্টেও শুধু বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো ভালো করে করবেন অবশ্যই, এটা ডাইজেস্ট থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবেন, বিসিএস এর বিগত সালের ম্যাথ। তাহলে আপনারা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে প্রিভিয়াস ম্যাথ যেগুলো আছে, প্রিভিয়াস প্রিভিয়াস ম্যাথ গুলো যা আছে সবগুলো করবেন, বিগত সালের ম্যাথ। তারপরে হচ্ছে আপনারা যদি বিগত সালের প্রথম হচ্ছে 45, 46, 44, 43, 42, 42 তো তেমন ম্যাথ আসে না, 41, তারপরে হচ্ছে 40, 38, 37, মানে 35 থেকে 46 পর্যন্ত হচ্ছে বিগত সালের এই অধ্যায়ের ম্যাথ গুলো করবেন, এগুলো ডাইজেস্টে খুব সুন্দর করে দেওয়া আছে। ওইখান থেকে শেষ করার পরে তারপরে যে আপনারা হচ্ছে এখানের ম্যাথ গুলো করতে আসবেন, তাহলে দেখবেন যে হচ্ছে কোনটা কোন ম্যাথ কেমন আসছে। আপনার ডাইজেস্ট থেকে যদি ভালোভাবে শেষ করেন তাহলে একটা আইডিয়া পাবেন আপনাদের বিশেষ কি ধরনের ম্যাথ আসে আর আপনারা কি ধরনের করতে পারবেন। আহামরি কোনো বড় ধরনের ম্যাথ আসে না। যেমন এখানে একটা দেখেন x⁴ + x² মাইনাস হচ্ছে 20, তো আপনারা দেখেন 4 5 কত, আমরা 20 জানি, 5 × 4, এই দেখো 5x², 4x²। তাহলে আপনারা ইজিলি ডাইরেক্ট করতে পারেন, এখান থেকে এটা দেখে অ্যান্সার করে ফেলতে পারবেন। এই যে 5 × 4, এটা বাঙানোর পর কি হয়, যে x5 x+2, এখানে যদি আমরা বাঙাই এক্স, এই যে a² - b² সূত্র হচ্ছে একটা a+b, একটা a-b, তাহলে x+2 x-2। বা আপনারা যদি চান এখানেও আপনারা উত্তর রাখতে পারেন, এখানে এই লাইন না লিখে। এখানে তখন যদি পরীক্ষা চায় আপনাকে 0.5 নাম্বার কম দিতে পারে, এটা একান্তই এক্সামিনার উপর ডিপেন্ডেবল। তারপর আপনারা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, বর্গের সূত্রের ক্ষেত্রে সেম, উৎপাদক বিশ্লেষণ করা, এগুলো আপনারা 7-এ করছেন, 7-এ আছে, 8-এও আছে, 9-10-এও করছেন। অনেকে হচ্ছে 9-10-এ 3-এর 1 আর 3-এর 2 করছেন, হাইস্ট 3-এর 3 করছেন, অনেকে 3-এর 3 পুরোটা করেন নাই। 3-এর 3 যদি না করে থাকেন তাহলে এখন 3-এর 3 মাস্ট বি করবেন, আর 3-এর 4ও করবেন। 3-এর 4 তো অনেকেই করেন না, এটা মাস্ট বলাই যে 100%-এর মধ্যে হচ্ছে 95%-এর 3-এর 4 করে নাই, 3-এর 4 এবং 3-এর 5 করে নাই, কারণ 3-এর 1, 3-এর 2, 3-এর 3 করলে এখানে এক্সের প্রশ্ন আসে দেখে আর এগুলো করা হয়নি। এখন কিন্তু 3-এর 3 আর 3-এর 4 মাস্ট বি করবেন, আপনার রিজনও কাজে লাগবে, পিলিতেও কাজে লাগবে এটা। তেমন আর তেমন কিছু বলার নাই, এগুলো আপনারা করার করার সময় যদি আপনারা আটকে যান আমরা এটা করবো আর কি। যেমন এখানে কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, আপনারা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। যখন ম্যাথ গুলো করুন তখন তাহলে বুঝবেন আর কি। সাফি ভাই কি আছেন? হ্যাঁ ভাই, আছি, বলেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমার আর এখানে 10 মিনিট টাইম আছে, আমি এগুলো হচ্ছে ওরা বাসায় প্র্যাকটিস করবে। আর হচ্ছে আপনি যদি 10 মিনিটের মধ্যে শুরু করতে চান করেন, তাহলে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এতে। আপনি লিঙ্ক দিন, আমি বুঝাই, অনেকদিনই বুঝানোর আছে ম্যাথে, আসলে এই পার্টে কিছু বুঝাইতে হবে। আর একটা জিনিস হচ্ছে এত রেকর্ডিং দিয়ে শর্ট শর্ট টাইমে এগুলো আসলে শেষ করা তো টাফ।
যতটুকু মানে না পারতেই নয় এরা বলার প্রয়োজন, একটু চেষ্টা করছি বলার জন্য আর কি। সাফি ভাই মোটামুটি বাকিটা বলবে আর কি। কি কি বলছেন? ফার্স্ট অংশটুকু বললাম বললাম আর কি, ওই যে উৎপাদক বিশ্লেষণ এবং হচ্ছে ওই তিন যেগুলো আসছে ম্যাথ গুলো, এগুলা লাস্ট পেজের দিকে। উৎপাদক বিশ্লেষণে শেষের অংশ দেখেছেন? উৎপাদক বিশ্লেষণ, বহুপদী বিশ্লেষণ, যেটা বীজগণিত সূত্র বলি, এগুলো একটু আলোচনা করছিলাম আর কি। বিস্তারিত দেখেন, ওরা বলছি যদি আটকে যায় তাহলে আমি দেখাবো আর কি। আচ্ছা, এই অঙ্কটা আমি দেখাই। এই অঙ্কটা হলো স্ক্রিনশট দেখা যাচ্ছে মনে হয়। এই অঙ্কটা হলো, এই যে দেখেন 35তম 33তম আসছে। এই ধরনের সাধারণত x⁴, x⁵, ঠিক আছে, এরকম যখন এক্স এর ঘাত থাকে বা এ যদি থাকে, এর যদি ঘাত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো কিভাবে সলভ করতে পারি? এগুলো তখন কমপ্লেক্স হয়ে যায়। দেখা যায় যে আমরা নর্মালি যে উৎপাদক বিশ্লেষণ করা যায় করে এভাবে সলভ করা যায় না, কারণ এগুলোর উৎপাদক অনেকগুলো হয়। ঠিক আছে, এটা আপনি বুঝবেন কিভাবে যে এর কি কেমন সলভ করা যায়? সাধারণত এরকম যদি থাকে, এদিকে ওদের কত আছে, এটা আছে হলো a⁴ ঠিক আছে। এখন এরকম যখন ঘাত, যখন এরকম 4 5, ঠিক আছে, এরকম যখন থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তবে আমরা একটা কাজ করতে পারি। ঠিক আছে, সেটা হলো আমরা এই এর যেটা আছে, এই এর মান আমরা বসাবো। ঠিক আছে, আমরা মানটা যে কোনো একটা মান বসাবো, হইতে পারে সেটা 1 বসাবো বা -1 বসাবো, বসে দেখবো যে এই টোটালটার মান 0 আসে কিনা। যেইটা বসাই টোটালটার মান 0 আসবে, আমরা সেটাকে ধরে উৎপাদক করব। ঠিক আছে, যেমন ভাগশেষ আমরা যদি এখানে এর মান, হ্যাঁ ভাগশেষ ভাই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা সলভ করতে পারি এটা। হ্যাঁ হ্যাঁ, ওটার কথা বলতেছি। আমি টেকনিকটা বলতেছি, আপনি কিভাবে সলভ করবেন। তাহলে আপনি এর মানে এখানে 1 বসাইলেন, 1 বসাইলে দেখেন যে পুরো ইকুয়েশনের মান 0 আসে কিনা। যদি আমরা 1 বসাই তাহলে কত হয়? 1 বসাইলে হলো এখানে 1 - 4 + 3। আগে প্রথমে 1 বসাবো, যদি মানে বসাই তাহলে 3 এর আগে 4 আর 4 -4, তার মানে 4 - 4 মানে হলো = 0। তার মানে 1 বসাইলে আমার এই পুরো সমীকরণের মানে 0 হচ্ছে। তার মানে আমার, যেহেতু আমি 1 বসাইছি, তার মানে এর মান কত? তার মানে এর মান হচ্ছে 1। ভাই, attendance না। আচ্ছা, তার মানে এর মানে আমি কত বসাইলাম? এর মানে আমি 1 বসাইছি। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এ কে এই পাশে নিয়ে আসি, a-1 করি, তাহলে এ পাশে 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা একটা উৎপাদক। এখন আমাকে a-1 ধরে আমাকে এখন সলভ করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে ঘাত 4 আছে, এখন আমি এটাকে সলভ করবো কিভাবে? এখন আমি তো বুঝলাম যে a-1 এই উৎপাদক ধরে আমি, মানে এটাকে ধরে আমি পরে পুরো এটা সলভ করতে পারবো, মানে এটাকে ভাঙে ভাঙে এর মেইন উৎপাদকটা আমি বার করতে পারবো। তাহলে আমি এখন করবো কিভাবে? প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হলো প্রথমে আগে সমীকরণটা লেখা। ঠিক আছে, ধরেন আপনি সমীকরণটা লেখেন, a⁴ - 4a + 3। ঠিক আছে, এখন এখানে একটা ইয়ে দিবেন আপনি, যখন লিখিত হোক আর প্রিলিমিনারি হোক, আপনাকে তাহলে সলভ করতে হবে। তো তার নিচে একটা সমান চিহ্ন দিয়ে তার নিচে একটা সমান চিহ্ন দিবেন, ফাঁকা রাখবেন। ঠিক আছে, এখন আমার পাইছি কত? a-1 পাইছি না? এখন আমরা a-1 আগে আগে বসাবো। a-1 বসাবো না, তার আশেপাশে তার পাশে গুলো গ্যাপ রাখবো। এখন a-1 আমরা কয়টা বসাবো? এটা হলো এখানে একটা খেলা। ঠিক আছে, এখন আমরা দেখবো যে a⁴ এর ঘাত কয়টা। a⁴ এর হলো 4টা, তার মানে আমরা a-1 কয়টা বসাবো? 4টা বসাবো। তার মানে a-1 দেখেন এখানে করে দেওয়া আছে, a-1 4টা, এখানে লেখার জায়গা নাই তো আমি লিখে ভালো করে বুঝাতে পারতেছি না। তাহলে a-1 আমরা এখানে 4টা বসাবো। ঠিক আছে, দেখেন a-1 1টা 2টা 3টা 4টা, যেহেতু এর উপরে পাওয়ার কত আছে, ঘাত কত, 4 আছে, এই জন্য 4টা বসাবো। দেখেন 4টে বসে এই যে কিউব আছে, স্কোয়ার আছে, এগুলো আমরা ফাঁকা রাখবো। আমরা যখন করবেন ফাঁকা রাখবো। তো প্রথমে আমরা কি করবো? প্রথমে আগে আমরা a-1 যখন আমরা এই লাইনটা লিখছি লিখছি আমরা এখন এই যে এটা মিলাবো। মিলাতে গেলে আমাদের এখন কি করতে হবে? আমাকে এখন, যেহেতু আমি প্রথমে লিখছি e⁴ এটা প্রথমে আছে, এর প্রথমটা আছে, তাহলে আমি দেখবো যে কোনটা বসাইলে মানে এর পাওয়ার কত দিলে আমার e⁴ মিলে যায়। ঠিক আছে, তাহলে দেখতেছি আমি এখানে এ আছে আর এখানে 1 আছে, তাহলে আমি যদি আমি কিউব দিয়ে গুণ করি, তাহলে আমি কিন্তু e⁴ মিলাইতে পারবো। ঠিক আছে, তাহলে মানে আমি কিউব দিলাম এখানে, তাহলে কত হচ্ছে? কিউব দিলে এখানে আসতেছে হলো e⁴ আর -a কিউব, কিন্তু আমার তো এখানে আছে হলো 4a, কিন্তু চলে আসলো এ কিউব। তাহলে আমার তো এই কিউবকে আবার মাইনাস করে দিতে হবে। তাহলে পরবর্তী যে আবার a-1 আছে, আমি সেটাতে আবার যাবো। আবার পরবর্তীতে a-1 ধরেন, আবার a-1, আবার পরে a-1 আছে। এখন আমার এই কিউব এক্সট্রা চলে আসছে, তার মানে আমার এই কিউবকে এক্সট্রা চলে আসছে, এবং তার সামনে কি আছে? মাইনাস আছে, তার মানে আমাকে প্লাস এ কিউব মিলাইতে হবে। তাহলে এই কিউব মিলাইতে গেলে আমার এখানে এ আছে, তার মানে স্কোয়ার নিতে হবে। তাহলে প্লাস এ স্কোয়ার নিতে হবে আমাকে। তাহলে প্লাস এ স্কোয়ার যদি আমি নিই, তাহলে কত হচ্ছে? এ কিউব হচ্ছে, তাহলে প্লাস এ কিউব হচ্ছে। তাহলে এ কিউব গণ হয়ে গেল, মানে বাদ হয়ে গেল।
ঠিক আছে, আর এখানে কথা হচ্ছে তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, আর থাকে কত মাইনাস এ স্কোয়ার। কিন্তু আমার এই স্কোয়ার তো দরকার নাই, আমার দরকার হলো 4a। এই স্কোয়ার আমার এক্সট্রা চলে আসছে, তাহলে আমাকে এই স্কোয়ার আবার এলিমিনেশন করতে হবে। এলিমিনেশন করার জন্য আবার আমাকে আবার এ মাইনাস ওয়ান আবার নিতে হবে। যেহেতু আমি 4বার নিয়ে ফেলছি, তাহলে এ মাইনাস ওয়ান আবার আরো যে দুইটা বাকি আছে, দুইটা নিয়ে আমি কাজ করবো। আবার ধরেন আমি এ মাইনাস ওয়ান নিলাম, এখন আমার মাইনাস এ স্কোয়ার এক্সট্রা আছে, আমাকে মাইনাস এ স্কোয়ার এলিমিনেট করতে হবে। এখানে আছে এ, তাহলে আমাকে প্লাস এ নিতে হবে। প্লাস এ যদি আমি নিই তাহলে এ আর এ গুণ করলে এখানে প্লাস এ স্কোয়ার আসবে, তাহলে এ স্কোয়ার স্কোয়ার বাদ হয়ে গেল, আর থাকলো কি, থাকলো হলো মাইনাস এ। কিন্তু আমার তো দরকার হলো একটাই আছে, আমার আরো বাকি তিনটাই লাগবে। তাহলে আমার হাতে আরো এ মাইনাস ওয়ান একটা আছে, আরো একটা আছে, তো আমি চারটা নিয়েছিলাম না। এই যে প্রথম তিনটা কাজ তো হয়ে গেল, তাহলে বাকি আছে আরো একটা এ মাইনাস ওয়ান। তাহলে আরো একটা এ মাইনাস ওয়ান আমি এখানে নেই, লাস্ট বাকি আছে। আর আমার এখানে মাইনাস এ আছে, কিন্তু আমাকে মিলাইতে হবে কত, -4a, তাই না? তাহলে আমার যেহেতু মাইনাস এ আছে, তার মানে আমার তিনটা লাগবে। তার মানে আমি এখানে যদি -3 নেই, তাহলে আমি এখানে কত হচ্ছে, 3 আর এ গুণ করলে -3a। তার মানে এই দুটো যোগ করলে আমার কত হয়, -4 চলে আসলো। এই যে -4 এখানে আছে, ঠিক আছে। আর যে -3 আর এখানে -1, তাহলে এটা গুণ করলে কত হয়, -1 আছে প্লাস, আর +3 আমি পেয়ে গেলাম। এই যে +3 তো এখানে আছে, ঠিক আছে। এইভাবে যদি আমি করি তাহলে আমি পুরোটা মিলাইতে পারবো। তাহলে আমার এখানে এখন এই কাজ হয়ে গেল, এই কাজটুকু আমার হয়ে গেল। তাহলে তার পরের কাজ কি? পরের কাজ হলো আমার এই অংশটা লেখা, সবগুলো থেকে -1 কমন নিলাম আমি, সবগুলো থেকে -1 কমন, আর বাকি থাকে কি, এ কিউব থাকে, এ স্কোয়ার থাকে, এ থাকে, আর -3 থাকে। সেটাকে আমি লিখলাম। এখন এটাকে আমার আবার ভাঙাইতে হবে, ঠিক আছে, এটাকে আমার আবার ভাঙাইতে হবে। এটার আবার উৎপাদক কত, এ -1। দেখেন এখানে, এখানে টেকনিকটা দেখেন, দেখেন এই যে আমাকে এটাকে আবার ভাঙাইতে হবে, ঠিক আছে। এখন আমি এর আবার এ -1, তাহলে এ -1 আমি কয়টা নিব, এর উপরে কত আছে, এই কিউবের উপরে, এর উপরে 3 আছে, তার মানে আমাকে তিনটা নিতে হবে। এই দেখেন তিনটা, 1 2 3, ঠিক আছে। এ-1 আমি তিনটা নিলাম, তিনটা নিয়ে আগে আমি যেমনি করছি না, একটু আগে যেভাবে দেখালাম, সেম ভাবে আমি এটা মিলাবো। এটা মিলাইলে তার মানে আমার কাজ মোটামুটি কমপ্লিট, তাহলে আর তো কিছু থাকলো না। তাহলে পরবর্তীতে আমি এখান থেকে এ-1 কমন নিছি, এখান থেকে আবার এ-1 কমন নিলাম। কমন নিয়ে বাকি থাকলো কত, স্কোয়ার প্লাস 2a+3, ঠিক আছে। তার মানে আমার পুরোটাই সলভ হয়ে গেল, যে এ-1 হোল স্কোয়ার, দুটো এ-1, এখানে এ-1 আছে, এখানে এ-1 আছে। বুঝতে পারছি? বেসিক্যালি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো এগুলো পারেই, কিন্তু যারা নন সায়েন্স তাদের কাছে এগুলো অনেক কমপ্লেক্স হয়ে যেতে পারে, যে ভাগশেষের মাধ্যমে এগুলো কিভাবে সলভ করে। সবগুলোই সেম, এই উপরের যে অংশ, উপরের যে অঙ্কটা আছে, এটাও সেম, একই ভাবে আপনি করতে হবে। আপনাকে এর মান বসাইতে হবে, এর মান এমন বসাইতে হবে যে আপনাকে দেখতে হবে 1 2, ঠিক আছে, 3। সাধারণত টেকনিকটা কি, যদি সবগুলো প্লাস থাকে তার মানে আপনাকে মাইনাস মান বসাইতে হবে। যদি সবগুলো প্লাস আছে তার মানে আমাকে একটা মাইনাস মান বসাইতে হবে, তাহলে জিরো আসবে না। এভাবে মান বসাই দেখতে হবে, যেটা আসবে সেভাবে আমরা সলভ করবো। বুঝাইতে পারছি কি সবাই, বুঝছেন? রেসপন্স করতে হবে, বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি যে ভাই বললাম সেম ভাবে এই অঙ্কগুলো, এই যে ভাগশেষের ভালো করতে পারতেছে না। আচ্ছা আমি স্ক্রিনশট দিই। যেটা এখানে বলতেছিলাম দেখেন, বলতে বলতে চলে গেছে। এখানে তিনটা আছে, x-1, x-2, x-3। এখন আমার কাছে জটিল মনে হতে পারে, কি রে এরকম আসতে পরীক্ষা, এটাকে আমি সলভ করবো কিভাবে? দেখেন এখানে দেখতে হবে সবচেয়ে বড় মান কোনটা, এক্স এর সাথে কোনটা বেশি মান আছে। বেশি আছে হলো 3, এই যে x-3। তার মানে x-3 কে আমি আলাদা রাখবো, যেটাকে আমি এক্স এর সাথে, এখানে এক্স আছে না, এই এক্স এর সাথে আমি রেখে রাখবো। রাখে বাকি যে দুইটা আছে এখানে দেখেন 2 আর 1, এই 2 আর 1 যদি আমি মিডল টার্ম করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি 3 চলে আসবে, ঠিক আছে। অটোমেটিক্যালি কিন্তু দুইয়ের আগে কিন্তু 3 চলে আসে, তখন আমি সেটা কমন নিতে পারবো, ঠিক আছে। যেমন দেখেন এই যে মিডল টার্ম কত হয়, x² -2x -x প্লাস হলো 2, তাহলে এটা কত হলো, x² -3x +2। দেখছেন এখানে x² -3 কিন্তু চলে আসছে, 3 আমার চলে আসছে। আবার আমি এখানেও যদি করি
এটা কিন্তু x² - 3x, তার মানে কিন্তু x² - 3x কমন নিতে পারি। ঠিক আছে, কমন নিয়ে সেটাকে আমি ধরে এখানে পি ধরে করছে, আপনার চাইলে সরাসরি করতে পারেন, আমি কমন নিলাম, নিয়ে ধরে পি ধরে করে সেটাকে পরে সলভ করছে। এই সবগুলো সেম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, লিখিত পিলি সব জায়গাতে আসে এগুলো। দেখেন এটাও এটাও কিন্তু সেম। দেখেন এখানে তিনটা আছে। ঠিক আছে, তার মানে আমাকে কি করতে হবে, বড় যেটা আছে সেটাকে আমি আলাদা করে ফেলবো, এটাকে আমি এর সাথে নিব। বাকি যে দুইটা আছে এই দুইটাকে যদি গুণ করি a+1 আর a+2 যদি আমি এলটার্ম করি, তাহলে কিন্তু আমি আলটিমেটলি একটা কমন ফ্যাক্টর পাবো, সেটা হলো a² + 3a। ঠিক আছে, তখন আমি সেটাকে ধরে, সেটাকে আমি পি ধরে বা এক্স ধরে সেটাকে আমি পরে সলভ করতে পারবো। ঠিক আছে, এটা ধরে এভাবে করতে হবে। সবগুলো একই সিস্টেম, করে আপনারা করে নিন। আচ্ছা, এখন আমি অন্য ইয়েতে যাই, অসমতা এগুলোতে যাই। আচ্ছা, এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, এটা হলো সমীকরণের যে অঙ্কগুলো আছে, এই সমীকরণ অঙ্কগুলো আমাদেরকে সাধারণত সলভ করতে হয়। তো এগুলো সলভ করতে চাইলে আমি যে কোনো একটা আপনার দেখাই দিই, প্রত্যেকটা অঙ্ক যদি আমি ধরে ধরে দেখাই তাহলে অনেক সময় লাগবে, ধরেন যে 5-10 ঘন্টা ক্লাস চলে যাবে। ঠিক আছে, তো এগুলোর মধ্যে সাধারণত এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই যে দুই এই যে এই টাইপের যে অঙ্কগুলো দুই সংখ্যা বিষয়, এগুলোর সামনে পিলিতে আসে না, এগুলো লিখিত পরীক্ষায় আসে। ঠিক আছে, তো আপনারা এগুলো লিখিত পরীক্ষার জন্য আপনারা এগুলো করবেন। তো এগুলো অন্যভাবে করা যায়, আমি একটা দেখাই দেই, যেমন এখানে একটা দেখি, সেটা হলো দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যাটি অপেক্ষা 45 কম। ঠিক আছে, এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট হইতে গেলে আমাকে একক এবং দশক দুই অঙ্ক বিশিষ্ট দুইটাই ধরা লাগবে। আমরা যদি একক একক যদি ধরি এক্স, ধরি আমরা একক স্থানীয় অঙ্ক ধরলাম এক্স, দশক স্থানীয় অঙ্ক ধরলাম হলো ওয়াই। ঠিক আছে, যেহেতু আমাকে দুই অঙ্ক বিশিষ্ট বলছে, দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো কিছু হইতে পারে, সেটা হইতে পারে আপনার 10, হইতে পারে 15, যে কোনো মান হইতে পারে। তাহলে এখানে 10 ধরি, তাহলে জিরো কত, জিরো হলো একক স্থানে স্থানে আছে, আর এক হলো দশকের স্থানে আছে। এই জন্য আমরা একককে ধরলাম এক্স এবং দশককে ধরে নিলাম ওয়াই। ঠিক আছে, এখন দেখি পরে কি বলছে। পরে বলছে এই যে আমি ধরলাম যে একক এক্স দশক ওয়াই, এই অঙ্কদ্বয়ের যে সমষ্টি আছে, এই সমষ্টি হলো অঙ্কদ্বয়ের সমষ্টি হলো কত, 9। তার মানে আমার প্রথম শর্ত কি, প্রথম শর্ত হলো x+y সমান হলো 9। ঠিক আছে, এটা হলো আমার প্রথম শর্ত। ঠিক আছে, x+y হলো 9। এখন আমাকে বাই করতে বলছিল সংখ্যাটি, আগে সংখ্যাটি তাহলে আমি ধরে নেই। সংখ্যাটা তাহলে কত হবে, সংখ্যাটা যেহেতু আমি ধরছি একক ধরছি এক্স, ঠিক আছে, তাহলে এককের সাথে এক্স থাকবে, দশক ধরছি আমি ওয়াই, তাহলে 10 ওয়াই ধরতে হবে। ঠিক আছে, দশক মানে কি, দশ মানে হলো দশক, 10 যদি আমি শতক বলি, শতক মানে কি 100, এই জন্য আমাকে এখানে 10 লিখতে হচ্ছে। একক মানে তার সাথেই শুধু এক আছে, এখানে শুধু এক আছে 1x। আর দশক মানে তার সাথে তার সামনে 10 আছে, এটা আমাকে 10 ওয়াই লিখতে হয়েছে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা হলো 10y+x। তাহলে আমরা সংখ্যাটা পাইলাম আর একটা শর্ত পাইছি, এখন দেখি আর কি বলছে এখানে। আর বলছে হলো, এখন অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, ঠিক আছে, অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যাটি কত, প্রদত্ত সংখ্যাটি আমরা পাইলাম হলো 10y+x। ঠিক আছে, এখন এই সংখ্যা যদি স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটা কত হবে, তাহলে এক্স চলে আসবে হলো 10-এর কাছে, ওয়াই চলে যাবে হলো এক্স এর কাছে। তাই নয় কি, তাহলে কেমন হচ্ছে 10x+y, তাই না? স্থান স্থান বিনিময় করলো, স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায়, আমরা এই সংখ্যাটা পাইলাম, তা প্রদত্ত সংখ্যাটি অপেক্ষা 45 কম। তার মানে এখন শর্ত কি, শর্ত আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাইছি সেই সংখ্যাটা হলো এই যে এইটা 10y, সরি 10x+y। এখন এই স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যাটা কত ছিল, 10y+x। এই সংখ্যা অপেক্ষা কত, 45 কম, তার মানে -45। ঠিক আছে, এটা হলো আমাদের সমীকরণ। তার মানে এখান থেকে আমরা এক্স এক্স এবং ওয়াই এর একটা, এক্স প্লাস হোক বা মাইনাস হোক, একটা মান আমরা বার করব। আর আমরা x+y তো একটা বের করে রাখছি, তার মানে আমাকে x-y বার করতে হবে, এখান থেকে আমাকে সলভ করে x-y বার করতে হবে। x-y বার করলে আমি সেটা যোগ বিয়োগ করে সেখান থেকে আমি এক্স এবং ওয়াই এর মান বার করতে পারবো। আর এক্স এবং ওয়াই এর মান যদি বার করতে পারি, তাহলে আমরা সংখ্যাটা তো ধরছি, সংখ্যাটা কত ধরছিলাম, 10y+x, তখন আমরা এখানে এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিব, এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিলেই আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। বুঝাইতে পারছি? রেসপন্স করেন, বলেন বুঝছেন কিনা। জি ভাইয়া। এর বাসায় প্র্যাকটিস করে, আমি একটা দেখাই দিলাম, সবগুলো সেম, মানে এই টাইপের যতগুলো আছে সবগুলো সেম। ঠিক আছে, আচ্ছা,
যে অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো হলো এই টাইপের অঙ্কগুলো, বনভোজনে যাওয়ার অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে। এটা আমি একটা দেখাই দেই, বাকিগুলো সেম মনে হবে। দেখেন এখানে কি বলছে, বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকার একটি বাস ভাড়া করা হলো। একটা বাস ভাড়া করা হয়েছে, যে বাস ভাড়া টোটাল কস্ট হলো 5700 টাকা। শর্ত কি? শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া, সমান সমান ভাড়া বহন করবে। মানে যতগুলো যাত্রী থাকবে, তার মানে যাত্রীর সংখ্যা তোমাকে বলে দেওয়া নাই, ঠিক আছে? তার মানে যাত্রীর সংখ্যা আমরা ধরে নিলাম এক্স। যতজন যাত্রী যাবে তত সংখ্যক ভাড়া বহন করবে। এখন 5 জন যাত্রী যদি না যায়, তাহলে মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পায়। বাসে যাত্রীর সংখ্যা কত, মানে কতজন যাত্রী গিয়েছিল, আমরা ধরে নিলাম যে বাসের যাত্রীর সংখ্যা এক্স, বাসে মোট যাত্রী গিয়েছিল হলো এক্স। তাহলে আমরা যদি মাথা পিছু ভাড়া বাড়ি করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? টোটাল যে বাস ভাড়া আছে, এই বাস ভাড়াকে, টোটাল বাস ভাড়া থেকে আমাদেরকে যতজন আমরা গেলাম তাকে যদি ভাগ, তাকে যদি ভাগ ভাগ করি, তাহলে মাথা পিছু ভাড়া বের করতে পারবো না? ধরেন যে টোটাল বাস ভাড়া 100 টাকা, আমরা 10 জন গেছি, তাহলে 10 জন গেলে আমাদের পার পিস কত পড়ছে? 10 টাকা করে পড়ছে না? জি ভাইয়া। তাহলে আমরা, তাহলে আমাদের টোটাল বাস ভাড়াকে আমাদের মোট যাত্রীদের ভাগ করতে হবে, তাহলে আমরা মাথা পিছু ভাড়াটা পাবো। ঠিক আছে? টোটাল বাস ভাড়া কত ছিল এখানে? 5700 টাকা। 5700 টাকা, আর আমরা যাত্রী ধরছি হলো এক্স, টোটাল যাত্রী ধরছি আমরা এক্স। তাহলে 57 ডিভাইড বাই এক্স, তাহলে আমরা মাথা পিছু ভাড়া পাইলাম। ঠিক আছে? মাথা পিছু ভাড়া আমরা পেয়ে গেলাম। এখন আমাদের ইকুয়েশন বিল্ড আপ করতে হবে। ঠিক আছে? এখন বলছে যে 2 নম্বর শর্তে আমরা আসি। 2 নম্বর শর্ত কি বলছে? 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেলো। 5 জন যাত্রী যায় নাই, আমরা কিন্তু যাত্রী ধরছিলাম হলো টোটাল এক্স। তাহলে 5 জন যাত্রী যায় নাই মানে কি? টোটাল থেকে 5 জন বাদ, তাই না? এখন এটাই আবার মাথা পিছু ভাড়া বার করতে হবে। যেহেতু 5 জন যাত্রী এখন গেল না, এই 5 জন যাত্রী না যাওয়ার কারণে মাথা পিছু ভাড়া কত বাড়লো কমলো, আমাদেরকে সেটা করতে গেলে আবার 57 টোটাল আছে, তাকে দিয়ে ভাগ করতে হবে। 5700 x - 5, ঠিক আছে? তাহলে আমরা এখানে দুইটা পাইলাম, একটা হলো 5700 ডিভাইড বাই এক্স, আর একটা পাইলাম কত? 5700 ডিভাইড বাই x - 5। এখন আমাকে সমীকরণ বিল আপ করতে হবে। সমীকরণ বিল আপ করি। কি বলছে? মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পাইলো, যাত্রী না যাওয়ার কারণে 3 টাকা মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পাইলো। 3 টাকা বৃদ্ধি পাইলো কার সাথে? আগেরটার সাথে 3 টাকা বৃদ্ধি পাইছে। যেহেতু 5 জন যদি 5 জন যাত্রী না যায়, ধরেন বাস ভাড়া হলো 100 টাকা, ঠিক আছে? আমরা ধরেন যে 10 জন গেছি, 10 জন গেলে আমাদের ধরেন যে মাথা পিছু ভাড়া পড়তে হলো 10 টাকা করে, তাই না? এখন ধরেন যে এখানে 10 জন গেল না, এখানে গেল ধরেন যে 5 জন, তাহলে মাথা পিছু ভাড়া আমার কত হইলো? 20 জন। তাহলে তাহলে মাথা পিছু ভাড়া আমার 20 টাকা হলো না? এই যে ভাড়া কিন্তু 10 টাকা বেড়ে গেল। 10 টাকা বাড়লো কার সাথে? আগেরটার সাথে। আগেরটার থেকে আমার 10 টাকা বেড়ে গেল। তাহলে আমরা প্রথমটা কি বের করছিলাম? প্রথমটা আমরা বের করছিলাম হলো 5700 ডিভাইড বাই এক্স। এটা ছিল প্রথম যাত্রী, যে একজন যাত্রী যাচ্ছিল, ঠিক আছে? এখন ভাড়া বৃদ্ধি পাইলো, তার মানে এটার থেকে এটার সাথে ভাড়া ভাড়া বৃদ্ধি পাইছে, তার মানে এর সাথে আমি 3 যোগ দিব। ঠিক আছে? আর ইকুয়াল দিয়ে আমি কি করব? কার সাথে? 5 জন যাত্রী যায় নাই, তার মানে 5700, যেটা আমরা একটু আগে বাই করলাম, x - 5। ঠিক আছে? এই যে 5700 জন, এই যে 5 জন যাত্রী যায় নাই, এই 5 জন যাত্রী না যাওয়ার কারণে আমার মাথা পিছু ভাড়া যেটা হইলো, সেই মাথা পিছু ভাড়া আগেরটার থেকে 3 টাকা বৃদ্ধি পাইছে। আমার সমীকরণ মিলছে কিনা? আমাকে সমীকরণ আবার চেক করতে হবে। বুঝা গেছে? দেখেন আপনার সমীকরণ মিলছে কিনা। আগেরটার মাথা পিছু ভাড়ার সাথে, আগেরটার মাথা পিছু ভাড়া যেটা ছিল তার থেকে বর্তমানে যেহেতু 5 জন গেল না, তার কারণে মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পাইলো। ঠিক আছে? তাহলে আগেরটা এটা, তার সাথে 3 টাকা বৃদ্ধি পাইছে। ঠিক আছে? বুঝা গেছে এটা? এখন এভাবে সলভ করতে হবে আপনাকে, পুরো ইকুয়েশন এখন সলভ করতে হবে। এখানে অন্যভাবে করছে, রেখে জাস্ট ঘুরে এবার নিচে দিবেন, 3 + 5700 + x হবে, ওই একই কথা। ঠিক আছে? বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। পরেরটা দেখেন সেম। এই অঙ্ক কিন্তু 45 আসছিল, আমি লিখে রাখছি, কিন্তু আমার বই থেকে ছবি তোলা হয়েছে। এই অঙ্কটা 45 হুবহু আসছিল, সেম এই অঙ্কটাই আসছিল, একই অঙ্ক। দেখেন, আপনারাই বলেন, আপনারা যে কোনো একজন আমার সাথে রেসপন্স করবেন, আমরা ইকুয়েশন বিল্ড আপ করবো। ধরেন আমরা এগুলো কিছু দেখার দরকার নেই, মনে হয় এখানে কিছু দেখা দেখা যাবে না। এখন বলেন, বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা একটি বাস ভাড়া করা হলো, প্রত্যেক যাত্রী সমান সমান ভাড়া বহন করবে ঠিক করলো। 10 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেইলো। তাহলে বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত করে ভাড়া দিতে হলো? এখন আপনি বলেন আমি এটা কিভাবে করবো? যে কোনো একজন আমার সাথে কথা বলেন, যে কোনো একজন। ভাইয়া প্রথমত 2400/x হবে, 2400 টাকা মোট গেছিল একজন। আচ্ছা, একজন গেছিল, হ্যাঁ। আপনি সরাসরি সমীকরণটা বলে ফেলেন, সরাসরি সমীকরণ বলেন, তাহলে তো হয়ে আচ্ছা, গেল। ইকুয়াল 2400, আবার 2400 2400, লিখতে হবে, হ্যাঁ 2400, ডিভাইডেড বাই x - 10।
x-10। আচ্ছা, এখন আমি সমীকরণ সাজাবো কিভাবে? x-10 করলাম, এখন সমীকরণ সাজাবো। ঠিক আছে, আপনি দুইটা এখন কন্ডিশন বললেন, এখন সমীকরণ সাজান, সমীকরণ বলেন। সমীকরণে ভাইয়া প্রথমত হলো 2400 মাইনাস এক্স মাইনাস 10 ডিভাইড বাই x-10, তারপর মাইনাস মাইনাস ইকুয়াল। ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ ইকুয়াল 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 2400 বাই বাই এক্স 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 এক্স। প্লাস 8। আচ্ছা, প্লাস হলো 8। তাহলে আমরা জি এই ভাইয়া। অংশটা সলভ করলে আমরা পুরোটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে জি বুঝছেন ঘটনা কি? এই অঙ্কগুলো কিন্তু পিলিতেও আসে। বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা, শুধু বিসিএস না, অন্য চাকরি পরীক্ষাতেও আসে এগুলা। ঠিক আছে, এগুলো হলো সমীকরণ দিয়ে সলভ করতে হবে। এখন প্রত্যেকটা ধরেন আমরা যদি বুঝাই তাহলে তখন ভালো হইতো, বুঝাইতে পারলে। কিন্তু আমাদের সময় তো লিমিটেড। আমরা যদি ধরেন একটা ম্যাথ বুঝাইতে 10 মিনিট যাচ্ছে, এখন আমরা যদি অনেকগুলো ম্যাথ আছে এখানে, ঠিক আছে, আমরা সবগুলো তো বুঝাইতে পারবো না। ঠিক আছে, এবার আপনাদেরকে নিজেদের এগুলো সলভ করতে হবে, নিজেকেই সলভ করে তারপরে যেগুলো বুঝবেন না সেগুলো বলতে হবে, আমরা আপনাদেরকে বুঝাই দেবো। বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হলো আমরা যখন ট্রেনের ম্যাথ করছি না, একই দিকে যখন যায় তখন আপেক্ষিক বেগ কি হয়, আর যখন বিপরীত দিকে যায় তখন আপেক্ষিক বেগ কি হয়, যে কোনো একজন বলেন। ভাইয়া, একই দিকে গেলে মাইনাস, বিপরীত দিকে গেলে প্লাস। হ্যাঁ, গুড। তখন আমাদের অনেক অঙ্ক আসবে এরকম যে দুইটা ট্রেন একসাথে চলতেছে, হয়তো হইতে পারে সেটা একই দিকে, হইতে পারে সেটা ভিন্ন মানে বিপরীত দিকে। তখন আমাদের কিন্তু আপেক্ষিক বেগ গতিবেগ বাই করতে হবে, আমরা সেটা বাই না করতে পারলে সলভ করতে পারবো না। যেমন এই অঙ্কটাতে আছে। আপনারা, আমি তো আগে বলছি যে লিখিতর জন্য আপনার মানে পিলি হোক আর লিখিত হোক, আপনারা প্রথমে আগে লিখিতর ম্যাথ করবেন। লিখিতর ম্যাথ করলে আপনার কনসেপ্ট ভালো ক্লিয়ার হবে। তারপরে আপনি প্রিলিমিনারি অঙ্কগুলো সলভ করবেন, ছোট ছোট অঙ্কগুলো সলভ করবেন। ঠিক আছে? আচ্ছা, এগুলো এগুলো হলো এখান থেকে আপনার এগুলো সমীকরণ অঙ্ক ছিল, সমীকরণ ইয়ে ছিল আজকে। তো আমি কয়েকটা দেখা দিলাম, দুই তিনটা। আপনার বাকিগুলো নিজেরা নিজেরা সলভ করেন বাসায়। ঠিক আছে, ককটেল থেকে করতে পারেন, তারপরে হলো আপনার কাইরুল বেসিক ম্যাথ আছে। ঠিক আছে, এখন আমরা অসমতা থেকে অসমতা করবো। অসমতা বুঝতে হবে, সংখ্যার আগে বোঝা লাগবে। আগে বলেন অসমতা জিনিসটা কি? অসমতা কি, যে কোনো একজন আমাকে বলেন। অসমতা আসলে কি? আমরা অসমতা বলি কেন? সমান নয়, সমান হচ্ছে না, মানে কোনো কিছু সমান নয় এরকম, এর জন্য কি অসমতা? মানে আমরা যদি এক্স ওয়াই ধরি, ধরেন আমরা দুইটা চলক ধরলাম এক্স ওয়াই, কিন্তু এরা দুইজন জি ভাই, সমান না। সমান এরা না, দুইজন এটাই অসমান, অসমান। হয় হয় অসমান। এক্স বড় হবে, না হলে ওয়াই বড় হবে। ওয়াই বড় হবে, যে যেহেতু কোনো একটা সমান না, বড়। তার মানে সমতা মানে তো সমান, জি, অসমতা মানে অসমান। তার মানে অসমান। যেহেতু হয় এক্স বড় হবে, না হলে ওয়াই বড় হবে। ঠিক আছে? ওয়াই বড় হবে। জি। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলতেছি হলো অসমতা। যে কোনো একটা কন্ডিশন এখানে এখানে করতে পারে। তো আমরা এই জিনিসটা সলভ করবো, যে বুঝবো আসলে কিভাবে এই ফ্যাক্টর গুলো, বিভিন্ন ধরনের কন্ডিশন আছে সেগুলো আমরা দেখবো। যদি আমি বলি যে এক্স, এটার মিনিং কি, এটাকে আমরা কি ভাষায় কিভাবে বলবো এটাকে? এটা আমি লিখলাম, এটা ভাষায় আপনি কিভাবে বলবেন বলেন তো কেউ? যারা কোর্সেন এর আগে আইডিয়া থাকলে বলেন, এটাকে আমি ভাষা কিভাবে বলবো? ভাইয়া এক্স ইজ এক্স লেস দেন এক্স ওয়াই থেকে ছোট। এক্স ওয়াই থেকে ছোট যদি আমরা মানে ইংলিশে বলি, তাহলে সেটা কেমনে বলবো? এক্স লেস দেন ওয়াই। আচ্ছা, এক্স লেস দেন ওয়াই, তার মানে এখানে ওয়াইটা হলো বড়, বড়। তাই তো? জি ভাই। আর এক্সটা হলো ছোট। আর যদি আমি বলি এক্স, যদি এরকম বলি তাইলে, এক্স গ্রেটার দেন ওয়াই। আচ্ছা, গ্রেটার দেন ওয়াই। আচ্ছা, আর যদি আমি বলি যে এরকম যদি বলি এক্স, এরকম যদি বলি এস তাহলে, লেস দেন ইকুয়াল ওয়াই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এগুলো জানেন কনসেপ্ট, তাহলে ঠিক আছে। এখানে লেখাও আছে এগুলো। এগুলো যদি আপনি এই পিডিএফ পড়েন তাহলে এখানে লেখা আছে, এখান থেকে দেখে নিতে পারবেন যে আসলে কোনটা লেস দেন কোনটা ছোট। ঠিক আছে, এটা বোঝার বুদ্ধি হলো এই যে চিহ্নটা আছে না, এই চিহ্নের এই যে অংশটা আছে, এই অংশ যার দিকে থাকবে সেটা বড় হবে। যেমন যদি আমি এরকম করি, তাহলে দেখেন এই যে অংশটা আছে, এই অংশটা বড় না, ফাঁকা বেশি, যার দিকে থাকবে সেটা বড় হবে। তার মানে এক্স এখানে বড়, আর এখানে ওয়াই এখানে ছোট। যদি আমি এরকম করি এক্স, ঠিক আছে, যেহেতু এই অংশটা বড়, ফাঁকা এটা, ওয়াই এর দিকে আসছে, তার মানে ওয়াই এখানে বড়, এক্স এখানে ছোট। হ্যাঁ, এটা এটা এভাবে মনে রেখেছি যে যেদিকে এক মাথা সেই দিকে হলো ছোট, যেদিকে দুই মাথা সেটা হলো বড়, এরকম মনে রেখেছি। হ্যাঁ, এটা যেভাবে আর কি মনে রাখা যায়, আমি একটা বলে দিলাম। যারা আর কি নন সায়েন্স আছে তো ওদের অনেক সমস্যা হতে পারে, এগুলো কনসেপ্ট অনেক ঝামেলা হয়। ঠিক আছে, এখন আমরা সংখ্যা রেখা বুঝবো। ঠিক আছে, সংখ্যা রেখা, যদি আমি একটা জিনিস লিখি, ধরেন যে এখানে সংখ্যা রেখা দেওয়া আছে। সংখ্যা রেখা তো অনেকগুলো আছে, যেমন হলো বদ্ধ ব্যবধি আছে, খোলা ব্যবধি আছে। ঠিক আছে, খোলা বদ্ধ আছে, খোলা খোলা আছে, এরকম অনেকগুলো আছে। আমি যে কোনো একটাকে লিখি, ধরেন এখানে একটা আছে যেমন
থ্রি, যদি আমি এরকম দেই, তাহলে আমি এরকম লিখলাম, এটা হলো এক্স। এটা সংখ্যাটাকে আমি এটা কিভাবে ড্র করবো বলেন তো দেখি। ধরেন আমি এখানে সংখ্যাটাকে ড্র করবো, এটা কেমনে ড্র করবো? ধরেন মাঝখানে আমি জিরো দিলাম। এখন জি, এরপরে 1 2 3 থেকে মানে 3 থেকে 7 পর্যন্ত আইডেন্টিফাই করে তারপরে 3-এর উপর একটা গোল্লা দিতে হবে, 7-এর উপর গোল্লা দিয়ে 3 থেকে বড় হবে, 7 থেকে ছোট হবে, কিন্তু 3-এর উপর গোল্লা হবে না, কারণ 3-এর থেকে বড়, 7 থেকে ছোট, এরকম। তিনের উপরে গুলো হবে না? না, 3-এর উপর গোল্লা হবে না, কারণ এটা হলো খোলা ব্যবধি। শিওর আপনি? জি ভাই। তাহলে গোল্লা শুধু সাতের উপর হবে? ধরেন এরকম যদি আমি দিই যে ধরেন জায়গা নাই, তো এটা একটা মানে সমস্যা, এগুলো তো। গোল্লা হবে ভাই, কিন্তু গোল্লাটা পূরণ হবে না, এরকম আর কি, মানে গোল্লা যে। হ্যাঁ, পূরণ পূরণ হ্যাঁ, হয়। পূরণ হয় কখন? এরকম আমরা কখন করি? পূরণ যখন ইকুয়াল পূরণ হয় থাকে। যখন, যদি সমান থাকতো তাহলে পূরণ হতো ভাইয়া। হ্যাঁ, সমান থাকতো তাহলে হয়তো আমরা সেটা এখানে বুঝবো। দেখেন এখানে আছে অনেকগুলো কন্ডিশন, আমি আর আলাদা করে না বলি, এখানে লেখা আছে দেখেন, বদ্ধ ব্যবধি এখানে আছে। এখানে আছে হলো বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি কি? এই ব্যবধি দেখেন, এই যে দেওয়া আছে দেখেন, সেটা হলো 3 দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এবং এরকম দেওয়া আছে। তার মানে কি, এক্স এক্স এর যে মানটা আছে, এই মানটা কিন্তু এই এক্স এক্স এর ভ্যালুটা 3-এর থেকে বড়, ঠিক আছে, কিন্তু 7-এর থেকে ছোট। 3 থেকে বড়, 7 থেকে ছোট, এবং 3-এর সমান এবং 7 থেকে ছোট। তার মানে এটা আমার কন্ডিশন কি হবে? যেহেতু ইকুয়াল আছে এখানে, তার মানে আমার যে এই যে গোলটা হবে, সেই গোলের উপরে আমাকে দুইটা ক্ষেত্রে আমাকে কি দিতে হবে, এরকম পূরণ করতে হবে। তার মানে আমরা এখানে আমাকে দেখি, যেহেতু প্লাস মান আছে, তার মানে মাঝখানে জিরো। ঠিক আছে, এই যে মাঝখানে দেখেন জিরো দেওয়া আছে, এই যে মাঝখানে জিরো, জিরো থেকে আমার 1 2 3 4 7 পর্যন্ত যাবো আমি। ঠিক আছে, 7 পর্যন্ত যাওয়ার পরে যেহেতু আমার 3 এবং 7 দুটার ক্ষেত্রে আমার ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাকে দুটাকে কি করতে হবে, এই যে এরকম করে একদম পূরণ করে ফেলতে হবে, কোনো ফাঁকা রাখা যাবে না, শুধু এরকম রাখা যাবে না, এটাকে আমাকে এরকম করে ভর করে ফেলতে হবে। বোঝা গেছে? সাধারণত এগুলো পিলিতে আসে না, সংখ্যাটাকে দেখাতে বলে না, কিন্তু এগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের সিলেবাস পিলি রিটেন দুটো কম্বাইন্ড, সেটা এখন খোলা ব্যবধি দেখি আমরা। খোলা ব্যবধি দেখেন সেম জিনিস, জাস্ট এখানে ইকুয়াল নাই। দেখেন এখানে ইকুয়াল নাই কিন্তু, ঠিক আছে, নিচে কিন্তু কোনো ইকুয়াল নাই। তার মানে জাস্ট আমরা কি করবো, জাস্ট খেলে আমরা এরকম গোল দাগ দিব 3 এবং 7-এর উপরে। ঠিক আছে, এক্স এর মান 3 থেকে বড়, 7 থেকে ছোট। তার মানে জাস্ট আমরা খেলি 3 এবং 7-এর উপরে গোল দাগ দিব, এবং এটাকে আমরা কি করে দেবো, এরকম করে ওই অংশটুকু, যে অংশটুকুর মধ্যে ক্লোজ হয়ে আছে, ওই অংশটুকুকে আমরা এরকম করে দিয়ে দেবো, এই যে এরকম করে মোটা মোটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি, তারপরে বদ্ধ এবং খোলা, যে কোনো এক পাশে সমান থাকবে আর এক পাশে সমান থাকবে না। যেমন দেখেন এখানে 3-এর সাথে সমান আছে, ঠিক আছে, এই অংশটা সমান আছে, কিন্তু 7-এর এখানে সমান নাই। তার মানে যে অংশ সমান থাকবে আমরা সেই অংশটাকে কি করব, এরকম করে দিব। তারপরে 3-এর সাথে আছে, তার মানে কি করবো, 3-এর যে অংশটা আছে এই অংশটাকে আমরা একদম পূরণ করে ফেলবো। আর 7-এর সাথে যেহেতু নাই, তার মানে 7টা শুধু সেরকম এরকম গোল গোল রেখে দিব। বুঝতে পারছি? বাকিটা এটাও সেম, যার সাথে থাকবে 7-এর সাথে আছে, তার মানে আমরা 7-এর সাথে আছে, 7-এর সাথে আমরা দিব। ঠিক আছে, এটা হলো সংখ্যা রেখা। সংখ্যা রেখা আমরা কিভাবে লিখবো আর কি, কিভাবে সংখ্যা রেখা ড্র করতে হয়। ঠিক আছে, বোঝা গেছে? রেসপন্স করেন, বুঝতে পারছেন? যে ভাইয়া, আচ্ছা, ভাইয়া ওই যে এখন এই ইম্পর্টেন্ট নোট বুঝে দিলে হ্যাঁ, ভালো হইতো। বুঝি ইম্পর্টেন্ট নাই। নোট একটা, নোট ভাইয়া মানে এই যে এখানে বুঝি নাই মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নোট লেখাটা আছে যে এখানে, এই অংশটা ইম্পর্টেন্ট নোট আমি কোনটা? এখানে এটা আছে, যে উপরে এটা আছে, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা যে দেখাচ্ছেন। আচ্ছা দেখেন, এখানে বলছে 0 থেকে ইনফিনিটি সেটটি ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। 0 থেকে ইনফিনিটি মানে কি? এটা কিন্তু -ইনফিনিটি বলি নাই। আপনি যদি 0-এর পরে 1 লেখেন, 0-এর পরে 1 2 3, এই সংখ্যাগুলো কি ধনাত্মক সংখ্যা না? ধনাত্মক সংখ্যা কি না? তার মানে আমি 0 থেকে যদি আমি এরকম করে চলতেই থাকি, 1 2 3 4, তার মানে কি হবে, আমি প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারবো, তাই না? একদম মানে অসীম পর্যন্ত। ঠিক আছে, তার মানে আমরা কি, এটা ধনাত্মক সংখ্যার সেট, তার মানে এটা কি ধনাত্মক সংখ্যার সেট। ঠিক আছে, এখন দেখেন এখানে ব্র্যাকেটের একটা ব্যাপার আছে। যখন আমি বলতেছি যে এটা হলো ধনাত্মক সংখ্যার সেট, দেখেন এখানে এগুলো ঠিক করে দেখেন, সেটটির উপাদান শূন্য হতে, দেখেন এই কারণে ব্যবধির সেটটির উপাদান শূন্য থেকে যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা মানে ইনফিনিটি পর্যন্ত হবে। ঠিক আছে, যেখানে শূন্য শূন্য অন্তর্ভুক্ত না, শূন্য থেকে,
জিরো থেকে আমার ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, তার মানে আমার জিরো এখানে ইনক্লুডেড না, জিরোর পরের সংখ্যাগুলো ইনক্লুডেড। ঠিক আছে, তবে আমরা যদি সংখ্যার আগে ড্র করি, ধরেন মাঝখানে জিরো আছে, তার মানে কি এর আগে এই পাশে হলো, বাম পাশে হলো মাইনাস ইনফিনিটি, এই পাশে হলো প্লাস ইনফিনিটি। যেহেতু আমার সেটা ধনাত্মক সেট, ধনাত্মক সেট মানে কি আমার জিরো থেকে আমার হলো কি হবে, একদম ইনফিনিটি পর্যন্ত যাবে, সেটা হলো পজিটিভ ইনফিনিটি। তার মানে পজিটিভ পর্যন্ত আমাকে এখানে কি করতে হবে, মোটা করে দিতে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, যখন এরকম কন্ডিশন হবে তখন আমাদের ব্র্যাকেটে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে ব্র্যাকেট কিন্তু হয় ফার্স্ট ব্র্যাকেট, তখন হয় ফার্স্ট ব্র্যাকেট, তখন কিন্তু থার্ড ব্র্যাকেট হবে না। থার্ড ব্র্যাকেট কখন হবে সেটা দেখেন এখানে, সেটটি যদি অঋণাত্মক বাস্তব সংখ্যার সেট বলা হয়, কারণ এই ব্যবধির সেট শূন্য এবং শূন্য থেকে বড়। শূন্যকে আমি ইনক্লুডেড করতেছি, যখন আমি শূন্যকে ইনক্লুডেড করব তখন আমার সেটের এই যে সেটের আমি এখানে দিলাম কি ফার্স্ট ব্র্যাকেট, যখন আমি শূন্যকে ইনক্লুড করতেছি তখন আমার ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট হয়ে যাবে। ঠিক আছে, আর ওই পাশে হয়ে যাবে কি ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এখানে দেখেন সেটটিকে অঋণাত্মক বাস্তব সংখ্যার সেট বলা হয়, কারণ এই ব্যবধির এই সেটটির শূন্য এবং শূন্য থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা। আমাকে শূন্যও নিতে হচ্ছে, আমি যদি সংখ্যাটাকে ড্র করি, আমাকে শূন্য, এখানে শূন্য আছে, এখানে মাইনাস ইনফিনিটিভ আছে, এখানে প্লাস ইনফিনিটিভ, আমাকে শূন্য নিতে হচ্ছে। শূন্য নিয়ে শূন্য থেকে আমাকে ইনফিনিটি পর্যন্ত নিতে হচ্ছে। তার মানে আমাকে নিতে হবে হলো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারছি? এটা আসলে ম্যাথ করতে গেলে আপনি যখন ম্যাথ করবেন না, তখন এগুলো সাধারণত পিলিতে খুব একটা আসে না, লিখিততে আসে। যে মাঝে মাঝে 43টা মতো মনে হয় এরকম একটা ম্যাথ আসছিল, যদি সংখ্যা রেখে ড্র করতে হয় নাই। আপনাকে ব্র্যাকেট ওখানে একটা খেলা আছে, যেটা আমি এখন বললাম। বুঝতে পারছি? এখন জি দেখেন ভাই, ম্যাথে আসি ব্র্যাকেটের আমরা ম্যাথে। সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন এটা ম্যাথ করলে আপনি ভালো বুঝতে পারবেন, মানে এখানে আজকে নোট দেওয়া আছে তো, নোটে আসলে ভাবে ডিটেলস নাই, খালি বলে জিরো অন্তর্ভুক্ত। যখনই বুঝবেন দেখবেন যে অন্তর্ভুক্তটা আছে, তখনই বুঝবেন যে তার সামনে একটা থার্ড ব্র্যাকেট চলে আসবে। আচ্ছা, এখন দেখেন আমরা, হ্যাঁ বলেন, কিছু ঠিক আছে, বললেন? না না আচ্ছা, ভাইয়া, এখন ঠিক আমরা আছে। শুরু করি ম্যাথ গুলো দিয়ে একটা ম্যাথ দেখি। যেমন এখানে একটা ম্যাথ, সেটা হলো আমাদের পরম মানের সাহায্যে সমাধান করতে হবে এগুলা। ঠিক আছে, যেমন এখানে আছে হলো -7 এক্স -1। এখন আমাদেরকে এটা পরম মানের সাহায্যে সলভ করতে হবে। এখন আমরা কি করব, আমরা এই যে দুই পাশে যে এক্স এর দুই পাশে যে মানগুলো আছে, এই দুই মানগুলোকে আমরা কি করব, যোগ করব। যোগ মানে হলো ধরেন -1, -7 আর -1 এমনি করে কি। ওর সামনে যাই থাকুক, প্লাস মানে যাই থাকুক, আমরা ওটাকে ওইভাবে নিব। ঠিক আছে, নিয়ে তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। এটা হলে কত হয়, -8 হয়। -8 কি 2 দিয়ে ভাগ করলে কত হয়, -4 হবে। তার মানে -4 দিয়ে আমাকে দুই পাশে মাইনাস, এখানে কিন্তু 4 কি মাইনাস আসছে আমার। তার মানে মাইনাস যদি আসে, তার মানে কি করতে হবে, চিহ্ন উল্টাই দিতে হবে। যদি মাইনাস আসে তাহলে আমাকে চিহ্ন কি করতে হবে, চেঞ্জ করতে হবে। মাইনাস আসছে মানে আমি এখন প্লাস চিহ্ন নিব, তার মানে আমি দুই পাশে কি করব, দুই পাশে প্লাস চিহ্ন দিয়ে আমি যোগ করব। যেমন -7 ফাঁকা দিলাম এক্স, এখানে হলো 1। ঠিক আছে, যেহেতু -4 আসছে আমার, তার মানে আমাকে এখানে +4 দিব। ঠিক আছে, চিহ্ন চেঞ্জ করে দিব। বুঝতে পারছি? যদি প্লাস আসে তাহলে মাইনাস করে দিব, মাইনাস দিয়ে আমরা দুই পাশে যোগ করে দিব। ঠিক আছে, যোগ করে দিলেই ওটা ওটা সহ সেলফ মানে, সরি সরি, যোগ করে দিলে সলভ হয়ে যাবে। যোগ করে দিয়ে যা আসবে তাই হলো আপনার উত্তর। দেখেন এখানে যোগ করছে, যোগ করে দেখেন এখানে এই যে -4 আসছে, +4 করছে, এই পাশে +4 করছে, করে এখানে এটা আসছে। ঠিক আছে, এইটার মানে কি, -3x+4 3। এখন এটাকে যদি আমরা পরম মানের সাহায্যে নিয়ে যাই, পরম মান মানে কি, পরম মান মানে তার মাঝে আমি যাই লিখি সবকিছু পজিটিভ। ঠিক আছে, এই যে দুইটা আমি চিহ্ন বলতেছি, এই দুইটা চিহ্নই হলো আমাকে পরম মান প্রকাশ করতে হয়। এর মাঝে আমি যাই লিখবো সব আমার পজিটিভ হবে। তার মানে -3 আছে, -3 আমার তাহলে আমি বাদ দিয়ে দিলাম, আমার কোনো দরকার নাই। তার মানে x+4, আর বাকি যে অংশটা আছে সেই অংশটা আমি লিখবো এখানে। ঠিক আছে, মনে রাখার জন্য সহজে, জাস্ট খালি পরমাণু চিহ্নের মধ্যে আমাকে প্রকাশ করতে হবে এটা। আচ্ছা, তাহলে এটা গেল, বাকিগুলো সব সেম। সংখ্যাটাকে আপনি পিলিতের জন্য গুরুত্বপূর্ণ না, পিলিতে সংখ্যাটাকে আসবে না। আচ্ছা, পরমাণু ছাড়া যদি আরো আছে, সেটা হলো অসমতের মাধ্যমে যে এগুলা, এগুলো আমরা এখন কিভাবে সলভ করি, একটু আগে সলভ করলে মানে পরমাণুর মাধ্যমে, এখন পরমাণু দেওয়াই আছে, পরমাণু সহ দেওয়া আছে। যেমন ধরেন এখানে 3x -2, 2, আর এখানে
লেস দেন ইকুয়াল টু 1 দেওয়া আছে, এটা হলো ট্রু। কি রে ভাই, আচ্ছা যদি এইরকম থাকে তাহলে আমরা দেখবো যে এই অংশ, এই অংশে কি আছে, এই অংশে আছে হলো 1 আছে, তাই না? তার মানে আমরা কি করবো, আমরা পরবর্তীতে পরম মানটা উঠাই দিব, এই চিহ্ন দুইটা আমরা তুলে দেবো। তাহলে আমরা চিহ্ন তুলে দিই, তাহলে কি হবে, 3x - 2 এরকম হচ্ছে, তাই না? এই 1 যদি +1 আছে, আমরা একটু আগে কি থেকে আসলাম, যে এক পাশে যদি +1 থাকে আর এক পাশে কি, আরেক পাশে কি থাকে, সেম মান থাকবে, মানে -1 হবে। ঠিক আছে, আমরা -1 নিব। এখন এখানে আমাকে 2 আছে, এই 2কে আমাকে বাদ দিতে হবে, রিমুভ করে দিতে হবে। 2 বাদ দিতে গেলে কি করতে হবে, এখানে -2 আছে, তার মানে আমাকে +2 যোগ করতে হবে, তার মানে আমাকে সবার সাথে +2 যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে -1 + 2, এখানে 3x, 3x - 2 + 2, আবার এখানে সেম 1 + 2। তার মানে এই যে 2 2 কাটা, 2 2 বাদ হয়ে গেল, তাহলে এখানে কত হলো, 2 - 1, তার মানে এখানে থাকলে হলো 1, আর এখানে হলো 3। তার মানে এখানে আসলে হলো এরকম, মানে সব ডিলিট করে দেয়, এখন জায়গায় নাই। তাহলে আমার এখানে আসলে হলো 1, 3x, এখানে কত, 1 আর 2, 3, 3 না? হ্যাঁ, এখন আমাকে শুধু এক্স এর শুধু আমাকে এক্স রাখতে হবে, এক্স এর সাথে যে সহগ থাকে তাকে আমাকে রিমুভ করে দেওয়া লাগবে। তাহলে 3 আছে, তাহলে আমি যদি 3 দিয়ে ভাগ করে দেই তাহলে তো আমি এক্সটাকে ফ্রি করতে পারতেছি। তার মানে সব পক্ষকে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে কি হবে, 1 এর নিচে 3 আসবে, 3 এর নিচেও 3 আসবে, তাই না? আর এখানে এই যে এর নিচে 3 দিলে কি হবে, এই 3 3 কাটে, তার মানে শুধু এক্স ফ্রি হয়ে গেল। তাহলে আমার কি আসতেছে, এরকম আসতেছে, 1 এর 3 x 1, ঠিক আছে না? তাহলে আমার সলভ হয়ে গেল, এটাই আমার অসমতার সমাধান। ঠিক আছে, বুঝতে পারছেন এরকম থাকলে কিভাবে সলভ করবেন, বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পেরেছি এটা। আচ্ছা, যদি এগুলো গেল এরকম, যদি এখন ভগ্নাংশ আকারে থাকে, ঠিক আছে, অনেক সময় ভগ্নাংশ আকারে থাকতে পারে, যেমন এটা দেখেন 25টা লিখিত আসছিল। যদি ভগ্নাংশ আকারে এরকম থাকে তাহলে আমাকে ব্যস্তনিপাতিক করতে হবে। আর যখন আমাকে ব্যস্তকরণ আমি করবো, ব্যস্তকরণ মানে উল্টাই দেওয়া, ঠিক আছে, আমি যখন ব্যস্তকরণ করবো তখন কিন্তু চিহ্নও চেঞ্জ হয়ে যায়। অসমতায় যদি আপনি মাইনাস দিয়ে গুণ করেন, ধরেন আপনাকে এমন কোনো একটা কন্ডিশন আসলো, তখন আপনাকে -1 দিয়ে গুণ করতে হচ্ছে, যদি চিহ্ন এরকম থাকে চিহ্ন কিন্তু ঘুরে এরকম হয়ে যাবে। আবার একইভাবে যদি আপনি ব্যস্তকরণ করেন, তাহলে করা মানে কি, এটাকে উল্টে দেওয়া মানে চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যদি চিহ্ন এরকম থাকে চিহ্ন এরকম হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে ব্যস্তকরণ করছে, ঠিক আছে, এই যে এটা হলো মেইন অঙ্ক, এটাকে ব্যস্তকরণ করে এরকম করছে, দেখেন। যদি উল্টে দেই আমি তাহলে কি হবে, 3 নিচে আসবে, 2x - 1 উপরে চলে যাবে, আর 4 যেহেতু আছে 1/4 হয়ে যাবে। তাহলে চিহ্ন কোন দিকে ছিল দেখেন, আর চিহ্ন কোন দিক চলে গেছে, ঠিক আছে, চিহ্ন কিন্তু তখন ঘুরে যাবে। বুঝা গেছে? তারপর তো এখন সলভ করে যাবে এই অঙ্ক। এখন 1/4 আছে, 1/4 দুই পাশে নিতে হবে, -1/4 আসবে এখন। ঠিক আছে, আগের মতো যেটা দেখালাম ওভাবে সলভ করবেন। এগুলো বাসায় প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করলে তাহলে যদি কোনো কন্ডিশন এমন জায়গায় আছে আটকে গেছেন, বুঝতেছেন না, তখন আমাদের কি বলতে হবে। আচ্ছা, এখন এগুলো এভাবে সলভ করবেন। এখন আসি হলো যে এই অঙ্কগুলোতে আসি, সেটা হলো দ্বিঘাত যে অঙ্কগুলো আছে, সেটা হলো এগুলো আমরা সলভ করবো কিভাবে। ঠিক আছে, দেখেন এখানে হলো নোট দেওয়া আছে। আচ্ছা, এখানে কতগুলো আছে, এখানে এটা আছে, আর একটা আছে হলো প্যাটার্ন 2 কন্ডিশন, প্যাটার্ন 1 আর প্যাটার্ন 2, তারপরে শেষ। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা সলভ করি দেখি। যদি এরকম থাকে, যে ধরেন এরকম আছে x + 2, x - 4, চিহ্নটা এখানে ম্যান্ডেটরি, চিহ্নটা খুবই খেয়াল করতে হবে। ঠিক আছে, তার মানে এই এই জিনিসটার মানে কি, কেউ আমাকে বলতে পারবেন, আমি যে এই সমীকরণটা লিখলাম এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? শাফি ভাই, 7 মিনিট টাইম আছে, আর একটা ক্লাস লিঙ্ক দিব নাকি না? 7 মিনিট, 7 মিনিটে, 7 মিনিটে মনে হয় এটা শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ঠিক আমি আছে। দেখি কত দূর হয়। আচ্ছা, দেখি কত দূর হয়, কেউ একটু বলেন যে এটার মানে কি। যে ভাইয়া, এটার মান বাম পাশের অংশটা 0 থেকে বড় হবে।
জিরো থেকে এই মানটা কি হবে? বড় হবে। বড় হবে। বড় হবে মানে কি? অবশ্যই সেই মানটা আমাকে ধনাত্মক হইতে হবে। জিরো থেকে বড় মানে কি? জিরো থেকে বড় হইতে গেলে অবশ্যই পজিটিভ হইতে হবে না? পজিটিভ হওয়া লাগবে তো। তার মানে অবশ্যই দুইটাই পজিটিভ হবে। হয় হয় দুইটার মানে, হয় এটার মানে পজিটিভ, এটার মানে পজিটিভ, প্লাস প্লাসে প্লাস। হয় দুইটার মানে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হয়? মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়। তার মানে অবশ্যই দুইটার মানে কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। সেক্ষেত্রে দুইটাও নেগেটিভ হইতে পারে, আবার দুইটাই পজিটিভ হইতে, কিন্তু আলটিমেটলি আমাকে জিরো থেকে বড় মানে কি? ফলাফলটা যে পজিটিভ, তাই না? এখন আমি এটা পরীক্ষা সলভ করবো কিভাবে? এটা তো হলো এটা বোঝার জিনিস যে মানটা এটা এরকম। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে এইরকম যদি কন্ডিশন থাকে, যদি এরকম থাকে যে যে জিনিসটা জিরো থেকে বড়, তাহলে যখন এরকম হবে তখন এ ও বি এর মধ্যে ছোট এবং একটি বড় হয়, তাহলে এরকম হবে যে এক্স, ঠিক আছে, এক্স এর এইখানে এইখানে যে মানটা আমি লিখবো সেই মানটা হলো এই যে দুইটা মান আছে, এই দুইটা মানের মধ্যে যে মানটা সবচেয়ে বড় সেই মানটা আমি লিখবো। ঠিক আছে, এখন এই 2 এবং 4, দেখেন 2 এবং 4 এর মধ্যে বড় কোনটা? 2 এবং 4 এর মধ্যে বড় কোনটা? অবশ্যই 4। প্লাস তার টু। মানে বড় মানটা আমি এখানে লিখবো। আর যে যে মানটা ছোট মান হবে সেই ছোট মানটা আমি এই চিহ্ন দিয়ে লিখবো। ঠিক আছে, ছোট মান এখানে কত? 2। তার মানে এখানে 2 লিখবো। দ্রুত সলভ করার জন্য আপনাকে পরীক্ষায় ধরেন এমসিকিউতে আসছে, আপনাকে দ্রুত সলভ করতে হবে। আর যদি আপনার যদি যদি লিখিততে আসে তাহলে আপনাকে এভাবে করতে হবে যে x+2 এবং x- পরে দুইটাই ধনাত্মক হইতে পারে, উভয় ধনাত্মক হইতে উভয় ঋণাত্মক হতে পারে, তখন আপনাকে এভাবে করতে হবে। ঠিক আছে, করে আমি দেখাচ্ছি এটা কিভাবে করবেন। আমি এটা বললাম পিলির জন্য। এই যে মনে রাখুন অংশটা আছে না, এই অংশটা দেখবেন। এই অংশটা দেখলে বাসায় দেখলেই হবে যে এক্স এর এরকম থাকলে এরকম কন্ডিশন করে এটাকে এখানে বড় যেহেতু আমাকে মেইন অঙ্কটাতেই আমার এরকম জিরো থেকে বড় আছে, তার মানে আমাকে অবশ্যই এই চিহ্নতে বড় মানই বসবে এখানে, আর বাকি যেটা থাকে এই চিহ্নতে ছোট মান বসবে। এখন আমি লিখিততে সলভ করবো কিভাবে? লিখিততে আমাকে করতে হবে কি, এরকম যেহেতু আছে x+2, ঠিক আছে, x+2 উভয় ধনাত্মক হতে পারে, কি আবার কি হতে পারে, উভয় ঋণাত্মক হতে পারে। তার মানে আমাকে কি করতে হবে? প্রথমে আগে নিতে হবে হলো x, যেটা বড় মানটা আছে সেটা আগে নিতে হবে, x-4। ঠিক আছে, 0। তার মানে আমি এটা করলে কি হচ্ছে? এরকম হচ্ছে। লিখিত আপনি এইভাবে করবেন। আর একটা উভয় ধনাত্মক, যদি আমি উভয় ধনাত্মক ধরি আর যদি আমি উভয় ঋণাত্মক ধরি, ঋণাত্মক ধরলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্নটা তখন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা কি হয়ে যাবে? ঠিক আছে, এরকম হবে। বুঝাতে পারছি? যখন লিখিত জন্য সলভ করবো তখন এভাবে লিখবো যে x+2 এবং x-4 উভয়ই ধনাত্মক এবং উভয়ই ঋণাত্মক এর জন্য এই জিনিসটা এই জিনিস মানে এরকম হইতে হলে, এই সমীকরণটা এত হইতে হলে x+2 এবং x-4 উভয় ধনাত্মক বা উভয় ঋণাত্মক হইতে হবে। তাই আমি যে প্রথমে ধনাত্মক ধরবো, ধনাত্মক ধরা মানে হলো আমাকে প্রথমে যে বড় মানটা আছে সেই বড় মানটা আমাকে নিতে হবে। বড় মান আসতে হলো কত? x-4। ঠিক আছে, চিহ্ন সেমই থাকবে। যেহেতু আমি উভয় ধনাত্মক নিচ্ছি, উভয় ধনাত্মক যখনই বলবো তখন চিহ্ন চেঞ্জ হবে না, তখন চিহ্ন মেইন অঙ্কে যে চিহ্ন আছে ওই চিহ্নই থাকবে। 0, আমাকে এর এই পাশে পার করে দিলাম 4। এখন আমাকে উভয় ঋণাত্মক হইতে পারে, সেক্ষেত্রে আমি কি করবো? উভয় ঋণাত্মক যখন তখন চিহ্নটা ঘুরে যাবে, তখন ছোট মান নিয়ে করবো। বাকি যে অংশটা আছে সেটা নিয়ে করবো। সেটা কত? x+2, তখন চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এটা হলো উভয় ঋণাত্মকের জন্য। তাহলে এটা কত হলো? x-2। তার মানে সমাধান সেট আমার এটাই। ঠিক আছে, এইটা আর হলো এইটা। বুঝাতে পারছি? এটা আপনি ভাষায় করলে ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমাদের সময় নাই, মোটামুটি এইটুকুই আসলে আলোচনা করার অংশ। পরেরটাও সেম, পরেরটা একই, পরেরটাও হলো আপনার একই জিনিস। আজকেই মনে রাখুন অংশটা পড়ে নিন। ঠিক আছে, এখানে যেটা আছে সেটা হলো চিহ্ন দেখেন কোন দিকে আছে। চিহ্ন আছে হলো জিরোর দিকে, তার মানে জিরোই বড় হবে। তার মানে তার মানে যেহেতু জিরোই বড়, সাপোজ, তার মানে এইখানে এই চিহ্নতে, তার মানে এই চিহ্ন দিয়ে এই মানটা হবে হলো বড় মান। এই মানটা কত হয়? বড় মান। বড় মান কত আছে? বড় মান আছে হলো এখানে আপনার কত আছে? 2 আছে। তার মানে পজিটিভ যেটা, +2। মাইনাস তো হলো ছোট মান। আর এইরকম যদি চিহ্ন আমি ঘুরে দেই তাহলে সেটা ছোট মান হবে। ছোট মান হলো -3। ঠিক আছে, যেহেতু আমাদের সময় নিয়ে ডিটেলস ভাবে বলতে পারলাম না, তো বাসায় আপনারা এটা প্র্যাকটিস করেন। আমি এই এখান থেকে করেন, তাহলে এখানে মনে কোনো অংশটা দেখলেই হবে যে এখানে কি বলছে। আর এই কন্ডিশনটা হলো জিরো থেকে জিরোই হয় বড়। তার মানে কি হইতে হবে? যেহেতু এখানে জিরোই সবচেয়ে বড়, আমি শুধু এটুকু বলে দিই, যেহেতু এখানে ধরলাম জিরো মানটাই বড়, তার মানে এক্স এর মানটা কি হবে? এক্স এর মানটা অবশ্যই হয় যে কোনো একটা ধনাত্মক হবে আর যে কোনো একটা ঋণাত্মক হবে, যাতে ফলাফলটা মাইনাস আসে। আলটিমেটলি এক্স এর মান আমার কি মাইনাস হওয়া লাগবে না? যেহেতু আমার জিরো থেকে জিরো এখানে বড়, তার মানে এটা কি মাইনাস হতে হবে এক্স এর মান। তার মানে এখানে দুইটা আছে, এই দুইটার মধ্যে হয় একটা মাইনাস হওয়া লাগবে, একটা প্লাস হওয়া লাগবে।
তাই না? যে কোনো একটা ধনাত্মক আর যে কোনো একটা ঋণাত্মক, তাহলে তো এই শর্ত পূরণ হবে। তাই তো নাকি? বুঝাতে পারছি? জি ভাইয়া। এখন এর বাসায় আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে এগুলো সলভ করা যাবে। ঠিক আছে? তো অনেক জিনিস বুঝাইলে আসলে ম্যাথ যদি আপনাদেরকে ওইভাবে বুঝাইতে যাই তাহলে অনেক সময় লাগবে। ঠিক আছে, মানে ম্যাথ আলাদা করে ম্যাথ কোর্স রান করাতে হবে। এখন আমাদের তো এরকম ধরেন যে কোর্সে এরকম ইয়ে নাই যে ম্যাথ কোর্স আলাদা করে ম্যাথ করলে প্রচুর সময় লাগবে, 5 ঘন্টা 6 10 ঘন্টা লাগতে পারে একটা টপিক। এই অসময় যদি বুঝাইতে যাই প্রত্যেকটা অঙ্ক, ধরেন 2 ঘন্টা লাগবে। আপনারা বাসায় প্র্যাকটিস করেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে গ্রুপে বলে দিন। ঠিক আছে, জানাই দিন ভাইরা বুঝতেছি না বা কোনো সমস্যা হচ্ছে। বুঝাইতে পারছি? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আচ্ছা এই ভাইয়া। পর্যন্তই। আর আপনারা বাসায় প্র্যাকটিস করেন, প্রথমে আগে লিখিত অংশ করবেন, ম্যাথ ককটেল থেকে করবেন, তারপরে খাইরুল বেসিক ম্যাথে যাবেন। লিখিত অংশ সলভ করলে ইজি হয়ে যায় অনেকটা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।